আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতিটা গল্পেই কি মেসেজ থাকে সেটা আপনি আপনার মতো করে সংগ্রহ করবেন, আপনার মতো করে নেবেন। এখানে আসলে কেউই গুরুজন না যে আপনাকে বলে দেবে যে আসলে এটাই মেসেজ। অফকোর্স ইটস অ্যান এন্টারটেইনমেন্ট শো। অফকোর্স এন্টারটেইনমেন্ট হলেও কিন্তু সকল এন্টারটেইনমেন্টই আসলে সেই অর্থে এন্টারটেইনমেন্ট না। কোনো কোনো গল্প থাকে অত্যন্ত হৃদয় বিদারক, সেটা কি আমরা এন্টারটেইনমেন্ট বলবো? তো সেই জায়গাটা থেকে হয়তো মোটা দাগে আমরা বলি এটা একটা এন্টারটেইনমেন্ট, কিন্তু ভেতরে অনুভবের জায়গাটাতে সো কল্ড এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু না। তো যাই হোক, আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হবো শুরুতেই। তো চলুন, কে রয়েছে আমার সঙ্গে একটু পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলুন। জি, আমার নাম মোহাম্মদ আবু হানিফা। ওকে, তো হানিফা বয়স কত? 20 বছর 3 মাস। 20 বছর 3 মাস। জন্ম জেলা? জন্ম জেলা যশোর। যশোর। ঠিক আছে, চলেন শুরু করি। যেখান থেকে বলার শখ, আপনি কি অনুষ্ঠানটা শোনেন, রেগুলার শোনেন? জি, আমি আপনাদের অনুষ্ঠানটি রেগুলারই শুনি। কখনো মনে হয়েছে যে এখানে এসে গল্প বলা লাগতে পারে বা বলবো? হ্যাঁ, এই জন্য আজকে এত চেষ্টা করে তো আপনাদের এখানে আসতে পেরেছি। ঠিক আছে। আর আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। না, আমি আসলে ঠিক ধন্যবাদ পাওয়ার কেউ না, কারণ আপনার গল্পটা প্রচার হলে হয়তো মানুষের রাত জায়গাটা সার্থক হবে। তো সেই জায়গাটা থেকে আপনাকেই আমাদের ধন্যবাদ দেওয়াটা উচিত। চলুন শুরু করুন। জি, আমার বয়স যখন 3 বছর, তখন থেকে আমার পরিবারের বাবা ছিলেন, মা ছিলেন, 3টা বোন ছিলেন। তো আমি তো যখন আমার যেভাবে মনে পড়ে আর কি, আমার বাবা আমার মাকে খুব মারধর করতো। মারধর করার পর এগুলো দেখতাম। তখন তো বাচ্চা ছিলাম, তেমন কিছু বুঝতাম না। হঠাৎ হঠাৎ করে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো, মারধর করতো। তারপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার ঠিক হয়ে যেত। এভাবে চলতে থাকলো। তো আমার বাবা প্রায় প্রায় ধরে আমার মারতো, প্রায় প্রতিদিনই বলা যায়। মারার পরে আমার নানারা, আমার মা রাগ করে চলে যায়। আবার কয়েকদিন পরে আমার নানারা সে বুঝিয়ে দিয়ে যায়। তো এভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে এক পর্যায়ে একদিন সেদিন বৃষ্টি হচ্ছিল। তো ওই বৃষ্টির মধ্যে আমার আব্বু আমার বাসায় আসলো। আসে কি করলো, আমার মারে বাইরে ডাকলো। ডেকে, তো আমি তখন বৃষ্টিতে খেলা করছিলাম। তো আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে আমার আম্মুরে প্রচুর মারধর করলো, যে বাচ্চাটা খেলা করছে বৃষ্টিতে আর ঘরে বসে আছো, এভাবে প্রচুর মারধর করার পরে ওই মারের পরে আমার আম্মু পরের দিন সকালেই চলে যায়। এতই মারছিল যে আমার আম্মুরে মানে হাঁটার মতো কোনো পরিস্থিতি ছিল না। কিছুদিন হসপিটালে ভর্তি থাকে, আমি যাই, আমার নানারা আমাকে নিয়ে যাই, আমার আপুরা দেখতে যাই। তখন যাওয়ার পরে কেউ কোনো কিছু স্টেপ নেয়নি, লাইক আপনার নানারা বা আপনার আমার পরিবারের পক্ষ থেকে কোনো কিছু বলেনি আপনার বাবাকে? না, তেমন কিছু বলিনি। তবে আমাদের ওই মারির পরে তো আমাদের ইউনিয়নের যে ওয়ার্ডের যে কমিশনার ছিলেন, ওই আঙ্কেল, তার নাম আজিজুর রহমান কুটে, উনি একটু আব্বুরে একটু বকাঝকা করছিলেন। করার পরে এক পর্যায়ে ওরা মীমাংস করে হসপিটাল থেকে সুস্থ করে তো আমার আম্মুরে আবার বাসায় দিয়ে যায়, মানে আমার বাবার এখানে আবার দিয়ে যায়। ওকে। তো কিছুদিন ভালো যায় হবে। তো এভাবে প্রায় তারপরও মানে কোনো সংসদই হয়নি, মারধর করতে থাকে। তো এক পর্যায়ে সেদিন সকালবেলা ছিল, রাত্রে আমার আম্মুর ধরে আবার মারছিল। এটা কি কারণে আমি জানি না, তখন ঘুমিয়ে পড়ছিলাম। তখন আমার আপুরা, আমার বড় আপু ছিলেন, আমি আমার বড় আপুর কাছে ঘুমাতাম, আর আমার মেজে বোন আর আমার ছোট বোন ঘুমাতো আরেক জায়গায়। ছোট বোনের বয়স এখন খুবই কম বলতে সে হাঁটতেও শেখেনি এখনো। সেদিন সকালবেলা আমার বড় আপু স্কুলে চলে যায়, মেজা আপু স্কুলে চলে যায়। যাওয়ার পরে আমি থাকি বাসায়, আমি তখন স্কুলে ভর্তি হয়নি। জি। আর আমার ছোট বোনও তখন তো বাসায় থাকে, এখনো হাঁটা শেখেনি, এখনো মায়ের দুধ খাই। তো একদিন সকালে আমার আপুরা, ওই দিন স্কুল ছুটি হয় 1টা-1:30টার দিকে বাসায় আসে। এর আগে ঘটনা হচ্ছে যে কি, সকালবেলা আমার আম্মু কিছু তারা হাঁস মুরগি লালন পালন করতো গ্রামে, যেটা হয়। তো ওগুলো নিয়ে একটা খাঁচিতে পুড়ে, তো আমার ওই যে কমিশনার ছিলেন, যে আঙ্কেল, ওনাদের বাসায় বলে, তো আমার ছোট আপুরে নিয়ে, মানে আমার ছোট বোন যেটা, ওনাকে নিয়ে মানে যাচ্ছে আর কি। তো আমি পিছু পিছু যাচ্ছি। যাওয়ার পরে আমাকে দূর থেকে দেখে, মানে ওই দিন আবার সকালে আমার খুব আদর যত্ন করছিল, আবার খুব কান্নাকাটি করছিল, যেগুলো আমার দাদি দেখে। আমার বড় একটা ফুপু আছে, আমার ফুপুর জামাইও আমার দাদিদের ওখানে থাকে। তো
তো মেন কারণ হচ্ছে যে কি, আমার দাদি আর আমার ফুপুর কারণেই আমার আব্বু বেশি টর্চার করতো আমার মায়ের উপর। জি যেগুলো বাজার থেকে আসলেই আমার বাবা ব্যবসা করতো। ব্যবসা করতো বলতে যে কাঁচামালের যে আপনার যে পাইকারি খুচরা আড়ত গুলো থাকে, জি উনি ব্যবসা করতো। তো বাজার থেকে আসলে কি করতো, আমার দাদি আর আমার ফুপু মিলে আমার আজে বাজে কথা বলতো আমার মায়ের কান উপর। ভারী করতো আর কি। হ্যাঁ। জি তো আমার দাদাটা আবার খুব ভালো মানুষ ছিলেন। জি তো আমার দাদা মায়ের খুব ভালোবাসতো, পাশাপাশি আমার দাদা একমাত্র ছিলেন যে আমার মায়ের সাপোর্ট, আর বাকি কেউ আমার মায়ের সাপোর্ট দিত না। তো আমার দাদি এক পর্যায়ে কি করলো, ওইরকম কান ভাঙা নিতে আমার মায়ের উপর টর্চার করতো আমার আব্বু। পরে ওই দিন যেদিন চলে যাবে, আমার মা যেদিন চলে যাবে সেদিন প্রচুর কান্নাকাটি করছিল। আর আমার ওই কাকারে একটা কথা বলছিল আমার সামনে যে, ভাই আমি তো চলে যাচ্ছি, তো আমার এই বাচ্চারা একটু দেখে শুনে রেখেন, যেহেতু তারা দুইজন, তো আমার দুইটা মেয়ে আছে, তারা তো বড়, আর আমার বাচ্চারা আমার খুব দেখে শুনে রাখেন একটু, যেহেতু আমি এখন কই যাব কি করবো আমি নিজে জানি না। যেহেতু আমি একটা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছি, আর এগুলো হচ্ছে আমি এই ছেলেটা কোথায় নিয়ে যাব। তো এই হাঁস মুরগিগুলো যেগুলো নিয়ে যাচ্ছিল, ওইগুলো আমার ওই কাকির কাছে আবার বিক্রি করে দেয়। বিক্রি করে যে টাকাগুলো হয়, সেই টাকাগুলো নিয়ে আমার মা যায়। ওর মধ্যে আমি মানে এই কথাগুলো শুনছি পরে, আর যখন যায় তখন আমার আম্মু আমাদের 10 টাকা হাতে দিয়ে বলে যে, আব্বু মিষ্টি খেয়ে এসো। তো আমি 10 টাকা পেয়ে আমি দৌড়ে দোকানে চলে গেছিলাম। তখন এসে আমি আমার আম্মুকে মানে মিষ্টি কিনে আমি আবার কাকার বাসায় আসছি। তো আমার কাকা জিজ্ঞেস করলাম, কাকু আম্মু কোথায়? তো বললো যে তোমার আম্মু একটু বাইরে গেছে, আসবে আবার। কিছু না মনে করে মিষ্টি খেতে খেতে চলে আসলাম এদিকে বাসার দিকে। তখন আমার বড় আপা আসলো 1টার দিকে, মানে স্কুল শেষ করে আসলো। আর মেজো বোনটা তার আগে আসছিল, 12:30টার দিকে আসছিল। সে বই রেখে আবার মানে খেলায় ঘুমিয়ে চলে গেছিল আর কি। তো বড় আপু এসে আমার মায়ের খোঁজ করতেছে। তো আমার আপু হচ্ছে কিছুটা বুঝতে পারছিল, পরে আমার কাছে জিজ্ঞেস করলো যে আম্মু কোথায় গেছে। তো আমি বললাম ওই কাকার সাথে গল্প করছিল, কাকার কাছে দেখলাম আমার হাঁস মুরগিগুলো বিক্রি করে তো আমাকে টাকা দিল, মিষ্টি খেয়ে আসছে। তো আমার আপু চলে যায় কাকার কাছে যে, কাকা আমার আম্মু কোথায় গেছে। তো আমার কাকু এক সময় কি বললো যে তোমার আপুর সাথে সত্য ঘটনাটাই বলছে। তখন আমার আপু এসে বাসায় খুব কান্নাকাটি করছিল। দিনটা আমার এখন মনে আছে যে ওই কান্নাকাটি করছিল, তখন আমি ঘরে ঢুকে আপুরে বলছি, আপু কাঁদছো কেন? তোমার মেজাপু এখনো বাসায় আসেনি। আর আমার দাদি, আমার বড় আপু কাঁদছে বলে আমার দাদি আমার বড় আপুরে আবার ধরে আমার মারছিল, যে ওরকম মাছ বলে গেছে, তার জন্য কাঁদছিস কেন। পরে আমার আপু যখন বাসার দিকে আসলো তখন 3টা 3:30 বাজে। তো আমার আছে বড় আপু কান্না শুনে আমার দাদির কাছে আমার আপু জিজ্ঞাসা করছিল যে তোর সাথে লাকি কাঁদছে কেন। তো বলছে যে কি ওরে আম্মু চলে গেছে এই জন্য কাঁদছে। ওই কথা শুনে আমার আব্বু আর আমার আপুকে মারা শুরু করলো। তো এইভাবে চলতে থাকলো। তারপরে তখন মানে সে ক্লাস 8-এ পড়তো কিংবা 7-এ, তখন পরে এইভাবে চলতে থাকার পরে আমার আম্মু যে কই গেছে আমরা কেউ জানি না, আমার নানারাও কেউ জানে না। তো এর আগের একটু ঘটনা বলি যে আমার আম্মু থাকাকালীন আমার নানারা আমার প্রায় সব সংসারে আমার নানারাই চালাতো। আচ্ছা মানে বাজার ঘাট, তরি তরকারি, মানে চাল যাবতীয় যা কিছু লাগে আমার নানা সবই আমাদের দিয়ে যেত। আর আব্বু একটু অন্য ধরনের ছিল, অন্য ধরনের বলতে সে নেশা জাতীয় কিছু করতো না, কিন্তু টাকা পয়সা গুলো যে কি করতো এটা আমরা জানতাম। আর আম্মু তো হিসাব চাইতেই পারতো না, কোনো কথাই বলতে পারতো না ভয়তে, কোনো কথা বলার আগেই মেরে বসতো। তার নানারা সব এভাবে সংসার চালাতো। আমি আবার সে সময় মানে খুব গুড় পছন্দ করতাম, যে খেজুরের যে গুড় গুলো হয় প্রতি সিজনে 3-4টা করে গুড় দিত। আবার আমার শুধু আমার জন্যই, আমি ছাড়া গুড় কেউ আবার খেত না। আমার নানা আমার খুবই ভালোবাসত। এক পর্যায়ে এরকম আমার মা যেখানে মানে চলে যাওয়ার পরে কেউ জানে না যে কোথায় গেছে। এবার আমার নানারা উত্তেজিত হয়ে গেল যে মায়ের খোঁজার জন্য। পরে থানায় একটা জিডি করলো। জিডি করার পর আমার আব্বুর পর একটু প্রেশার আসলো, কেস করছে। তো আমার আম্মু যাওয়ার 3-4 দিন পরে আমার নানারা এক জায়গায় খোঁজ পেলো, সেটা হচ্ছে যে কি আমাদের চৌগাছা পাশের উপজেলা, সেটা হচ্ছে যে আপনার কাশীপুর নামে একটা উপজেলা আছে। ওকে। ওখানে আমার আম্মু এক আত্মীয় বাসায় ওঠে। আত্মীয় বাসায় ওরা 3 থেকে 4 দিন থাকে। পরে আমার নানারা খোঁজ পেয়ে ওখান থেকে নিয়ে চলে আসে। নিয়ে চলে আসার পরে তখন আমার আব্বুদেরকে জানতে দেয়নি যে আমার আম্মুকে তারা খুঁজে পাইছে। পরে এভাবে কেস করলো। কেস করলে আমার আম্মু আমার আব্বুকে খুব ভালোবাসতো। আমার আম্মুরা চাইনি যে তা আমার আব্বু কোনো ক্ষতি হোক, যেহেতু আমরা তিনটে ভাই বোন এখনো রয়েছে আব্বুর কাছে, যে তার ক্ষতি হলে আমরা হয়তো এখন বেশি বেশি পারবো। আর আম্মু চলে গেলেও তো আব্বু আমাদের কিছুটা হলেও দেখবে। এরকম তার কোনো কেস, মানে আমার নানারা কেস করছে কিন্তু আমার আম্মু কেস করতে দেয়নি। মানে কোর্টে যেদিন হাজিরার দিন সেদিন আমাদেরকে 4 ভাই বোনকে ডাকা হয়েছে। ডাকা হলে আমরা কেউ যাইনি, আব্বু যায়নি।
আম্মু আসেনি, শুধু নানারাই গেছে। তো এই কেসটা ওইভাবেই থাকে, পরবর্তীতে মীমাংসা হয়ে যায়। হওয়ার পরে তো আপনার আমার আম্মু আমার নানা বাড়ি থেকে সেখান থেকে আমার নানা বাড়ি থাকে। আচ্ছা। থাকার পরে তখন নানাদেরও যে অবস্থা বেশ একটা ভালো তা নয়। এখন আমি আস্তে আস্তে বড় হলাম, আমারে তখন স্কুলে ভর্তি করবে। তার মানে এই বছরখানিক পরে আমার স্কুলে ভর্তি করবে। তখন তো আমাদের এখন সেই বিরাকগুলো নাই। আগে আমাদের পাড়ায় বিরাক ছিল, বিরাক স্কুল, মানে প্রতিটা ইউনিয়নে বিরাক ছিল। বিরাক স্কুল যেগুলো বলে সরকারি ভাবে না হলেও সেটা মানে সবকিছু ওই অফিস থেকে দিত, যে বই খাতা কলম যেগুলো যাবতীয় অফিস থেকে দিত। তো ওই বিরাকে যেদিন ভর্তি হতে যাব সেদিন আমাদের ওখানে প্রায় 60 থেকে 70 জন বাচ্চারা আসে আমার মতে আর কি। তো সেখানে লোক নিবে আপনার বাচ্চা নিবে 30 জন। 30 জনের বেশি না, 29 জন হলে সমস্যা নেই, কিন্তু 30 জনের উপরে যাবে না। এভাবে আমি এক পর্যায়ে আমার দাদি ওখানে নিয়ে গেল। তখন আমার আব্বু কেয়ার করতো না আমাদেরকে। তখন আমার আব্বু বিয়ের সাথে কিছু করে নাই। আমার আম্মু ছেড়ে দেওয়ার 1 বছর পর এই ঘটনাটা। আমার আব্বু তখন বিয়ে শাদী করে নাই, যেহেতু বিয়ে শাদী করবে কিন্তু সে করে না কি জন্য একটা ভয়, যে এটা সাধারণত শুনেছি তখন যে ডিভোর্স হওয়ার 6 মাসের মধ্যে বিয়ে করলে তারও আবার একটা প্রেশার আসে আর কি। সেজন্য সে বিয়ে শাদী করে নাই। আমার আম্মুর ডিভোর্স দেওয়ার 1 বছর পর। আচ্ছা, আপনার তখন বয়স কত? আমার বয়স তখন 4 বছর, 4 বছর, 4 থেকে 4.5 বছর এরকম হবে। তখন আমি আমার ওই বিরাক স্কুলে নিয়ে যাই। ওই বিরাকে কি করতো, যে মাপ নিত বাচ্চাদের। মাপ নিয়ে যদি তাদের মাপে যদি হতো তো বাচ্চাদেরকে নিত, না হলে নিত না। তো আবার এই আপনার এই ডান হাত দিয়ে আবার বাম কান ছুঁতে বলতো, যেগুলো ওইগুলো পারলে যে মানে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাগুলোরা নিত। তো আমার সব দিক থেকে ঠিক ছিল, ওই ব্র্যাকে আমার ভর্তি নিচ্ছিল না। আমাদের বাসা থেকে 3-4টা বাসা পরে ব্র্যাক স্কুলটা, বাসার সাথেই, দূরেও না। যে স্যার আসে, ওই স্যার যে ম্যাডাম আমাদের তখন ওখানে জয়েন্ট দেয়, সে ম্যাডাম ওই স্যারকে বলতেছে যে বড় অফিসার আসছে ভর্তি নেওয়ার জন্য। ওই ম্যাডাম ওই স্যারকে বললো যে বাচ্চাটারে নেওয়া যাবে না। ওই স্যার বললো নেওয়া যাবে না কেন? তো বললো যে ওর মা এরকম ছেড়ে চলে গেছে, ও যখন খুশি তখন অন্য জায়গায় চলে যেতে পারে, হয়তো তার মা নিয়ে যেতে পারে কিংবা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো এই কথা শুনে এই স্যার বললো যে কি, তো ঠিক আছে তাহলে তো নেওয়া যাবে না। ওই ব্যাগ আবার কি ছিল যে খুব বাছাইকৃত হয় বাচ্চাদেরকে নিত, কোনো সমস্যা থাকলে মানে সেখানে ভর্তি নিত না। তো এক পর্যায়ে আমি আমার দাদি ওই দিন নিয়ে চলে আসলাম। আমার দাদি খুবই অনুরোধ করলো ম্যাডাম আমার স্যারের কাছে, কিন্তু কেউ শুনলো না। তো ওই দিন চলে আসলো। পরের দিন সরকারি স্কুলে তো ভর্তি হতে পারতেন না, সরকারি স্কুল তখন ভর্তি করায়নি। বিরাকের পড়াশোনাটা ওই সরকারি স্কুলের চাইতে খুব ভালো ছিল। আমার মেজো বোন ওই বিরাক থেকে 5 পাস করছে, বড় বোনও 5 পাস করছে। 5 পর্যন্ত পড়ে বিরাকে। বিরাকের পড়াশোনাটা খুব ভালো ছিল। ওখানে ছিল মানে ওখানে বিরাকে যারা পড়ছে তারা অনেক মেধাবী। এক পর্যায়ে সেদিন চলে আসলাম। সেদিন চলে আসার পরে তো আমার দাদি আমার ওই কাকুর কাছে গেল, যে কমিশনার, কাকুর কাছে গেলে কাকুরা আবার গ্রামের অধিকাংশ লোক তখন ভয় পেত। তখন এই যে একটু ক্ষমতাশীল লোক ছিল গ্রামে, তো উনি আমাকে আমার দাদির কথা শুনে তো উনি একটা বললো যে এত বড় সাহস ওনার, যে আমার এতিম ভাইসিটা ভর্তি হতে গেছে, সে ওখানে ভর্তি করাচ্ছে না, আমি কালকে নিয়ে যাবো। তোমার পরের দিন সকালে 9টার দিকে আমার কাকু, আমার দাদি আর আমি আসলে তো ওই স্যারকে বলে যে বাচ্চাটা কি সমস্যা। তো বলছে বাচ্চাটার যে মা নাই, তো ও তো যখন তখন চলে যেতে পারে। তখন আমাদের যেখানে ফিক্স করে যে আমরা স্টুডেন্ট গুলো নিব, সেই স্টুডেন্ট গুলো আমাদেরকে যদি একজনে চলে যায় তো আমাদের অফিসে মানে খুব একটা প্রেশার আসে আর কি। তো আমরা বাছাইকৃত ভাবে করি, মানে স্টুডেন্ট গুলো নিই। তো এই আমার কাকু বললো যে আমি দাঁড়া সবই শুনছি, তখন কোনো কষ্ট লাগেনি এসব কথা শুনে, কিন্তু এখন মনে হলে খুবই কষ্ট লাগে যে আমার মা নাই বলে যে আমাকে স্কুলে পড়ার সুযোগ নাই। অন্যান্য স্কুলে গেলে হয়তো একই কথা বলবে। তো আমার এই কাকু ওই স্যারকে বলে যে আমার এই ভাইস্তাটার এখানে ভর্তি করাতে হবে, আপনারা এর দায়িত্ব আমি নেব। আজকের গল্পটা একবারে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। গল্পের বিশ্লেষণে যাব না, তবে একটা কথা না বললেই নয় যে ফিল দ্যাট বয়, না নাম কি বলছিলেন আপনার? মোহাম্মদ আবু হানিফা। হানিফার 4 বছর 5 বছরের বয়স, এবং 4-5 বছরের বাচ্চার সবচেয়ে বড় মানসিক শক্তি হচ্ছে তার বাবা এবং মা। সেখানে যদি বন্ধন না থাকে এবং
আমরা তো প্রত্যেকেই শৈশব পেয়েছি, আমরা নিজেরাই মূল্যায়ন করতে পারবো আমাদের শৈশব দিয়ে। সেখানে যদি বন্ধন না থাকে তাহলে ওদের মানসিক ভিত্তিটা কতটা নড়বড়ে হতে পারে। এবং সেই ছেলেটা যখন রূঢ় বাস্তব, সমাজে যে রূঢ় বাস্তবতা, যে একটা স্কুলে যাচ্ছে সেখানে নেওয়া হচ্ছে না তাকে, তাদের কিছু সার্কামস্ট্যান্সেস এর কারণে, এবং তখন সে কতটা আঘাতপ্রাপ্ত হতে পারে। কিন্তু একটা কথা আছে, জীবন কখনো থেমে থাকে না, জীবনের নিয়মই সামনের দিকে চলে যায়। সৃষ্টিকর্তা আমাদের জন্য অসংখ্য অপরচুনিটি তৈরি করে রেখেছেন। নেভার বি হোপলেস, কখনো আশা ছাড়বেন না। কারণ একটা কথাই আছে যে এক দরজা বন্ধ তো হাজার দরজা খোলা। আপনাকে শুধু টিকে থাকতে হবে, হোপলেস হওয়া যাবে না। এবং আপনি যদি মনে মনে সাহস রাখেন যে না, আমার একটা জায়গায় বাধা আছে, মানে সৃষ্টিকর্তা আমার জন্য আরেকটা ভালো অপশন আমার জন্য খোলা রেখেছে, তাহলে আপনি উইন করতে পারবেন। আর জীবনটা আসলে সবসময় সরল রেখার মতো না, এটা আঁকা বাঁকা। এটা কখনো এক ডান দিকে বাঁক নেয়, কখনো বাম দিকে বাঁক নেয়, আঁকা বাঁকা পথে যেতে তারপর একটা গন্তব্যে পৌঁছায়। সো এখনই আসলে কোনো কিছু ইমাজিন করেন না, আজকের এই জীবন গল্প আপনাকে কোথায় নিয়ে যায় সেটাই হচ্ছে দেখার বিষয়। জি আনিফা, বলুন তারপর। তো এভাবে আমার কাকু সেদিন আমার ওই স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করালো। ভর্তি করানোর 4 থেকে 5 মাস পর আমার আম্মু আমাকে দেখতে আসে। তার আগে একটু ঘটনা বলি, যে আমার ওই ভর্তি করার পর আমার ওই ম্যাডাম আমাকে দেখতে পারতো না, টর্চার করতো যে আমি যাতে নিজের ইচ্ছা থেকে ওই স্কুল থেকে বেরিয়ে আসি। শুধু একটা কারণে, যে আমার মা নাই, আমার বাবার ঠিক নাই, যে আমি বেরিয়ে যেতে পারি স্কুল থেকে। টর্চার করতো আমি সেটু বুঝতাম যে অন্যদের সাথে আমার উপরে একটু বেশি টর্চার হতো। তো তখন এই স্কেল দিয়ে খুব মার ধরতো বাচ্চাদেরকে, বিরাগে এটা আরো বেশি ছিল। অন্যদের যদি একটা বাড়ি মারছে, আমাকে 2টা বাড়ি মারছে। তো এক সময় কি করতাম, ওই স্কুল থেকে বেরিয়ে খুব কান্না করতাম, মানে ছোট তো, মারটা সহ্য করতে পারতাম না। তো হাতে দাগ হয়ে যেত, এই যে এখানে হাতের এখানে মারতো স্কেল দিয়ে। তো হাতে দাগ হয়ে যাওয়ার পরে আমি বাসায় এসে কিছু বলতাম না। তো আমার আব্বু এগুলো লক্ষ্য করতো না, তো এই নিয়ে এসতো, তার মতন এসে খাওয়া দাওয়া করে চলে যেত। মানে আপনার ভালো লাগা মন্দ লাগা গুলো কারোর সঙ্গে শেয়ার করার মতো কেউ ছিল না, সে মতো কেউ ছিল না। আমার আপু আর আমি যখন তখন আমার কাছে আছে, তারপরও আমি তাদেরকে, তারা আমার আম্মু চলে যাওয়ার পরে সংসারের দায়িত্ব এখন তো তাদের উপরে। সে আমার বড় আপু স্কুল থেকে 1টার সময় আসতো, মেজা আপু 1টা-1:30টার সময় আসতো। তো এসে তারা সংসারের কাজে ব্যস্ত থাকতো। আমি আবার কি করতাম, তো এই স্কুল থেকে গিয়ে আব্বুর জন্য আর ভাত নিয়ে যেতাম। নিয়ে গিয়ে সেখান থেকে ভাত নিয়ে এসে আবার দুপুরে একটু খেলাধুলো করতাম। খেলাধুলো করার পরে এগুলো আর মনে থাকতো না। তো রাতে আমার আপু আমার আবার পড়াইতো। তখন আবার এই বিরাকে করতো যে যে আমাদের যে বাঁশ আছে, যে বাঁশের কাঠি কাঠি এনে 30টা কাঠি করে ওখান থেকে ওইভাবে পড়াশোনা করাইতো। তো এই কাঠি কেটে দিত, কাঠি হারিয়ে ফেলতাম। ওই কাঠিগুলো হারিয়ে ফেললে তো আর বড় বড় বানাই দিত, বড় বউ মেজাবু বানাই দিত। এভাবে পড়াশোনা করতে 3 থেকে 4 মাসের মাথায় আমার আম্মু আমাকে দেখতে আসে অনেকদিন পর। আম্মুকে দেখে, এর মধ্যে আমি আম্মুর জন্য অনেক কান্নাকাটি করতাম। আম্মুকে দেখে আমি হামা করে কিনতে ফেলছিলাম। কান্নার পরে তো এক সময় জানলার এখানে এসে দাঁড়ায়। জানলার এখানে দাঁড়ানোর পরে তো বাড়তি করে খাবার নিয়ে আসে। তো কি করলাম, দরজা থেকে বেরিয়ে ওই খাবারগুলো খাওয়ার জন্য বেরিয়ে গেছি। আম্মুকে দেখে ম্যাডামের নামে দৌড় দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে বিরাটের পাশে একটা কাকির বাসা ছিল, ওখানে আম্মু খুব কান্নাকাটি করছে, আম্মু খুব কান্নাকাটি করছে যে খাবারগুলো খাচ্ছে। এর আগে বাসায় বাজারঘাট করতো না সেরকম করে, যে ভালো মন্দ খাবো সেটা যুক্ত না। তারপরে খাবারগুলো খাচ্ছি, তো ওই দিন ওই আম্মুরে বলছে, আম্মু ম্যাডাম তো আমার খুব মারধর করে, তুমি একটু বলে দিও ম্যাডামকে যাতে মারধর না করে। তো এক পর্যায়ে আমার আম্মু ম্যাডামের কাছে সে মানে কান্নাকাটি করে যে আমার বাচ্চাটারে তো আমি মানুষ করতে পারছি না, তো আপনাদের কাছে আজ আপনার একটু দেখে শুনে রাখেন। তো ওই সময়টা ওই ম্যাডাম তখন তারপর থেকে একটু মানে নরম হয় আর কি। নরম হওয়ার পর ওই কে জনা বলে দেয় যে আমার আম্মু আমাকে দেখতে আসছে, আমার আপনার সাথে কেউ বলে দিয়েছে। বলে দেওয়ার পরে তার পরের দিনে ওই আমার আব্বু আমাকে খুব মারধর করে এবং আমার এই টিচারকে সে বকাঝকা করে, এবং যাদের বাসায় যে খাবারটুকু খাওয়াইছে আমাকে তাকেও খুব বকাঝকা করে যে আসলে আমার বাচ্চার কাছে কি জন্য আসলো। আসার পরে তো ওই পরের দিন ওই স্কুল থেকে নিয়ে গিয়ে আমাদের পাশে যে একটা সরকারি স্কুল আছে, ওই সরকারি স্কুলে আমাকে ভর্তি করে দেয়, ওখান থেকে নিয়ে যায়। তখন এই স্কুলে পরে একটা প্রেশার আসে যে আগে থেকে যারা সেরা মানে যে ভয়টা পাইছিল আর টিচাররা, এখন আমার আব্বু জোর করে, আমার আব্বু আবার 1 বিঘা মতো ছিল, কারো কথা শুনতো না, জোর করে নিয়ে গিয়ে আমার ওই স্কুলে ভর্তি করে দেয়। তো ওই স্কুলে ভর্তি আমাকে নিচ্ছিল না,
না নেওয়ার পরে তো ওই মনে হয় ম্যাডামকে কিংবা স্যারকে খুব বুঝিয়ে ওই স্কুলে আমাকে ভর্তি করা যায়। তখন আমি ক্লাস অনে ছিলাম, ক্লাস 1। তখন আমার ওই স্কুলে নিয়ে যাওয়ার পরে ওই স্কুলে পাশে মেন রোড ছিল। এখন ওই স্কুলের সাথে হাই স্কুল কলেজ সবই আছে। মেন রোড ছিল। আমার নানা তখন আমার ড্রাইভার ছিল বাসের। তো আমার ওই মা ওই খাবারগুলো খাওয়াতে আমার খুব মারধর করে। তখন আমি ওই মারধর করার পরে ওই বিকাল হয়েছে, মারধর করে স্কুলের মধ্যেই আমার আব্বু যে এই স্কুল থেকে এক পর্যায়ে তখন বেরিয়ে আসি তখন ওই স্কুলটা ছুটি দিয়ে দেয় আর কি, ঝামেলার কারণে স্কুলটা ছুটি দিয়ে দেয়। তো আমার আপু যখন স্কুল থেকে আসে তখন আমার এসে দেখে যে আমি ঘরের ভিতরে কাঁদছিলাম। তো আমার আপু আমাকে বুকে জড়িয়ে ধরে বলে যে আমার দাদিরে ডাক দেয়। আমার দাদি তখন আমার দাদিরে খুব মানে আমার বড় আপু একটু রাগান্বিত ভাবে বলে যে এই কাছে অনেকে মারছে, তবে তোর আব্বু মারছে, তো কি জন্য মারছে, এটুকু বাচ্চা কি অন্যায় করছে, এইভাবে মারছে, এসে ঘরের মধ্যে কাঁদছে। তো আমার দাদি কি করে ওই আমার আপুরে খুব বকাঝকা করে। আপুরে বকাঝকা করার পরে আমার আব্বু আসলে সেটা বলে দেয়। বলে দেওয়ার পরে তোমার আমার বড় আপুরে ধরে আমার মারধর করে। আমরা 3 ভাই বোন আছি, মানে 3 ভাই বোন ছাড়া মনে হয় যে দুনিয়াতে আমাদের আর কেউ নাই এরকম। তো আমার আপু এক সময় বড় আপু আমার আম্মুর সাথে যোগাযোগ করা শুরু করে। তখন তো ওই সময় কি আপনার বাবা বিয়ে করেছে? না, তখন বিয়ে করে। কখনো বিয়ে করেন? আচ্ছা। তখন যোগাযোগ করা শুরু করে। তখন আমার তো মোবাইলের যুগ তেমন একটা ছিল না। তো কি করতো ওই আমার ওই স্ট্যান্ডে গিয়ে মানে আমাদের বাসা থেকে 5 টাকা ভাড়া, তখন ভ্যান গাড়ি, ওই 5 টাকা ভাড়া দিয়ে ওই স্ট্যান্ডে যাই। স্ট্যান্ডে গিয়ে আবার ওই যে আমার নানা যে ড্রাইভার, ওই ড্রাইভার ওই কাউন্টারে গেলে গাড়ি নাম্বার বললে কখন আসবে এই টাইমটা বলে দিত। তো বলে দেওয়ার পরে আমার বড় আপু সেই টাইমটা গিয়ে মানে অপেক্ষা করতো এবং খুব মানে গোপনীয় ভাবে ওখানে ওয়েট করতো নানার জন্য। আমার আব্বুরা কিংবা কেউ শুনলে তো আবার খুব টর্চার করবে। তো এরকম করলে একসময় আমার নানাকে একটা চিঠি লিখে আমার নানার কাছে পাঠাই দেয়। আমার নানা পড়াশোনা তেমন জানে না, তো চিঠি লিখে আমার আম্মুর কাছে পাঠাই দেয় যে এরকম কষ্ট হচ্ছে আমাদের, খুব আমরা এখানে থাকতে পারছি না, আমরা কি করবো। তো আমার আম্মু আবার ওই চিঠি রিপ্লাই দেয়। ওই চেয়ারম্যানের বাসায় দেখা করে আমার আপু, আমি, আমার মেজাপু এসে মানে খুবই কান্নাকাটি করে। আমার বড় বোন কান্নাকাটি করার পরে সেদিনও কিছু খাবার নিয়ে আসছিল, পিঠা বানিয়ে নিয়ে আসছিল, খাবার নিয়ে আসছিল। তখন নানাদের দিকে আবার খুব পিঠা হতো, শীতের সময় খুব পিঠা হতো, পিঠাগুলো বানায় নিয়ে আসছিল, খাচ্ছিল। খাওয়ার পরে এক সময় ঘন্টাখানিক ওখানে সময় দেওয়ার পরে ওদিন আর কেউ টের পাইনি। আমার মা আমাদেরকে দেখে চলে গেছে। এরপরে চলে যাওয়ার পরে তো বললো যে এভাবে থাকো, তারপরে আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তখন আমার ছোট বোনটা আমার আম্মুর কাছে, ছোট বোনটারও নিয়ে আসছিল, ছোট বোনটারে আমার আপুরা করে নিল। তখন সে হাঁটা শেখেনি, মানে কোন রকম হামু হাঁটতে পারে। মানে আপনারা মোটামুটি কয় ভাই বোন তাহলে? আমরা 4 ভাই বোন। ছোট বোনটাকে আপনার মা নিয়ে গিয়েছে? তখন সে দুধ খেত, তো আচ্ছা, তখন তো নিয়ে গেছিল। তো এটা আমার আম্মু চলে যাওয়ার 1 থেকে 1.5 বছর পরে ঘটনা। তখন ওই দিন ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে মানে খুবই মানে ওখান থেকে আসার পরে খুবই একটু হাসি খুশি আর কি, আম্মুর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। আমাদেরকে 100 টাকা দিয়ে যায় হাতে, মানে আমার বড় বোর কাছে 100 টাকা দিয়ে, ওই 100 টাকা দিয়ে আমার আবার 10 টাকা দিয়েছিল, মিষ্টি খেতে গেছিলাম। তো মিষ্টি ওই দিন খুব ভালোভাবে কাটাচ্ছি। এর সপ্তাহখানিক পরে আমার আব্বু হঠাৎ করে এসে বলে যে আমার বিয়া, মেয়ে দেখছি। আমার দাদির সাথে, আমাদের সাথে বলে না, আমার দাদির সাথে বলছে যে বিয়ে করবো, মেয়ে দেখছি। তো আমার দাদি আবার আমার আপুর সাথে সে কথা বলে। আমার আমাদের মনে একটা আশা ছিল যে গেছে হয়তো আবার ফিরিয়ে নেবে আমাদের 3 ভাই বোনের মুখ তাকিয়ে, যে আমরা এত কষ্ট করছি, এখন এই যে এত বড় বড় বাচ্চাগুলো রেখে আমার আব্বু হয়তো বিয়ে করবে না, আমার আম্মুকে আবার পরবর্তীতে হয়তো নিবে। তো এরকম আমার কাকা, ওই যে কমিশনার যে কাকা ছিল আজিজুর রহমান, উনি অনেক রিকোয়েস্ট করছিল। অনেকে বলছে যে 3টে বাচ্চা মানে এখানে থাকে, আর একটা বাচ্চা, 4টা বাচ্চা, এখন এই অবস্থা করলে বাচ্চাগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। তারপরেও কোনো কথা শোনেনি, মানে জিদ এতটাই, তার খুবই জিদ, সে যা বলবে তাই। এখন সে সপ্তাহখানেক পরে গ্রামে কিছু লোক দাওয়াত দিলে 3টা গাড়ি নিল। আচ্ছা, 3টা গাড়ি নিয়ে বিয়ে করতে গেল। তখন আমাকে শুধু বললো আমার একটাই ছেলে, আর কোনো বাচ্চা কাচ্চা নাই। ওখানে মিথ্যা কথা বলছে। আপনাকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাকে নিয়ে গেছিল, প্লাস আমার 2 বোনও গেছে। আচ্ছা, 2 বোনও গেছে। তার কিন্তু সেই 2 বোনকে বলছে যে কি, যে আমার প্রতিবেশীর মেয়ে। কাকে বলেছে এটা? এটা বলেছে যে কি ওখানে, মানে ওই যেখানে বিয়ে করছে ওর গার্জিয়ানদেরকে। আচ্ছা, তখন পরিচয় দিয়েছে শুধু আমাকে, যে আমার একটা সন্তান আর কোনো সন্তান নাই। তো এই কথা শোনার পরে
তো আমার বড় আপু মানে ওই বিয়ের অনুষ্ঠানে একবার চলেছে না, খুব কান্নাকাটি করছিল যে আজকে বিয়ে করার জন্য আমাদের সন্তানদের বঞ্চিত করে দিচ্ছে, কিন্তু এটা শুধু তার বিয়ে করার উদ্দেশ্যে এটা বলছেন। ওইভাবে বলার পরে সেদিন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেলে এবার আমাদের সংসারে যে স্টেপ মাদার চলে আসলো। তারপরে আসার পরে কিছুদিন মানে সেদিন রাত থেকে পরদিন সকালে আবার জেনে গেছে যে 4টা সন্তান, যেহেতু এটা জানার কথাই। তারপরে কি করলো, এক পর্যায়ে সেই আমার সেই স্টেপ মাদার আমার বাবার উপরে মানে একটু রাগান্বিত ভাব, কিছুদিন এভাবে রাগান্বিত হয়ে মাঝে মাঝে আমার আব্বুরকে হাতও তুলতো। কিছুদিন পরে? হ্যাঁ, যে এরকম মিথ্যে কথা। ওনার কি আগে বিয়ে হয়েছিল আপনার সাথে? হ্যাঁ, ওনার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু তার ঘরে কোনো সন্তান ছিল না। আচ্ছা। তিনি আবার খুব একটু সুন্দর মতো ছিল আর কি, আমার মার সাথে হয়তো একটু সুন্দর ছিল। বিয়ে করার পরে আমার আব্বুরে এরকম, আমার আব্বুর উপরেও কোনো কোনো সময় হাত তুলতো, আমার আব্বু আর কোনো কোনো সময় হাত তুলতো, দুইজনে এক পর্যায়ে খুব করতো। আর আমাদের উপর খুব টর্চার হতো। বাজার থেকে যদি একটা ভালো জিনিস কিনে আসবে, ভালো মাছ কিংবা ভালো কোনো কিছু কিনে নিয়ে আসবে, সে রান্না করে মানে তার মতন খেয়ে যদি কিছু থাকে আব্বুর জন্য বেড়ে রাখবে, আর আমাদের খালাম কি না খালাম সেটা দেখা দরকার। আমার আব্বু এসে কোনো খোঁজ খবর নিতাম যে আমরা 3 ভাই বোন খাইছে কি না, যে আমার দাদির একটু খোঁজ নিবে, কেউ সেই সময়টা দিত না। আর আপু স্কুল থেকে এসে কোনো সময় খাবার পেয়েছে, কোনো সময় পাই নাই, যেটুকু পেয়েছে আমার আপু আসলে আমরা 3 জনে একসাথে খেতাম। 3 জনের জন্য যে খাবার রাখতো সে খাবার আমাদের হলো না, মানে 3 জনে খুব মানে পেটটা শান্তি করার মতো আর কি, মানে ভালোভাবে খেতে পারতাম। তো এইভাবে চলতে থাকলো। আর মা আবার মাঝে মধ্যে আমাদের খাবার মানে আমাদের জন্য খাবার পাঠাইতো। তো খাবার পরে আমার আব্বু এসে রাত্রি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, সকালে যেত, আর দুপুরে আমাকে দিয়ে ভাত পাঠাইতো। তো মানুষের বাচ্চারা তো দোকানে গেলে আপনার কিছু না হলেও খেতে দেয়, মানে আশেপাশে যেগুলো দেখতাম আর কি। তো আমাকে বাজার থেকে আমাদের বাসা পর্যন্ত 5 টাকা যাতায়াত ভাড়া ছিল, ওই 5 টাকায় দিত, তার কোনো টাকা দিত না। কোনো কোনো দিন মিষ্টি খাওয়ার জন্য ওই হেঁটে হেঁটে আসতাম, যে 5 টাকা দিয়ে এসে মিষ্টি খেতাম। তখন এসে কোনো কোনো দিন মিষ্টি না খেয়ে আবার আমাদের ওই পাড়ে খেলা হতো, যে মার্বেল খেলাগুলো করতাম আগে। তারপরে যে ঘুড়ি উড়োতাম, ওই কাগজ কিনে নিয়ে আসতাম বাজার থেকে, কিনে ওই বিকালে ঘুড়ি উড়োতাম, খেলা করতাম। খেলে রাত্রে আপুদের সাথে একটু পড়তাম। পড়ার পরে তখন আমার হচ্ছে সরকারি স্কুলে ভর্তি করে দিল। তখন কি করলো, বেড়াকে আর একটা লোক নিছে, মানে স্টুডেন্ট নিছে আমার পরিবর্তে। তখন এই সরকারি যে স্কুলে পড়তাম, তখন এই পড়ার মধ্যে আমার এই স্কুলের সাথে আমার মেন রোড ছিলাম, আর নানা ওই গাড়ি চালাতো, বাস চালাতো ওই রোড দিয়ে। তখন আমার নানা কি করতো, প্রত্যেকদিন মানে ওই কথা শুনে প্রতিদিন মানে আমার স্কুল থেকে একটু সামনে গাড়িটা থামিয়ে আমাকে দেখতে আসতো, আর আমাকে 20 টাকা 30 টাকা করে দিয়ে যেত। আচ্ছা। এখন ম্যাডামকেও বলতো, তখন আমার হেড ম্যাডাম ছিল ওই স্কুলে, হেড ম্যাডামকে বলতো, দেখেন আমার নাচ ছেলেটা তো খুব, তার মা এখানে থাকে না, খুব কষ্ট করছে, আপনারা একটু দেখে শুনে একটু রাখেন। আমার নানার কথা আবার আমার ম্যাডামরা খুব শুনতো। ওই ম্যাডামরা আবার খুব ভালোবাসতো। সব মানুষের তো আর এক হয় না, আমারে খুব বোঝা শোনায় পড়াশোনা করাতো। তো ওই খাবার দিয়ে যেত, বাস থামিয়ে মানে স্কুল থেকে একটু দূরে থামাতো যাতে কেউ বুঝতে না পারে। মুখ ঢেকে আসতো, তখন শীতকাল ছিল, শীতকাল আমার পার হয় না, মুখ ঢেকে চাদর গায়ে মুখ ঢেকে আসতো, কাউকে বুঝতে দিত না যে কেউ আসছে। এবং আমার সাথে দেখা করতো না, আমাকে জানালাতে দেখে চলে যেত, মানে কাছে আসলে যদি কেউ বুঝতে পারে এই জন্য বলতো না। আমার ম্যাডামের কাছে টাকা দিয়ে আবার কিছু ফলগুলো কিনে দিত, প্রতিদিন এরকম করে দিতে পারে। যেদিন দেখা যাচ্ছে তার একটু বেশি ধারা, মানে বাস চালালে তো একটা টাইম থাকে, যে টাইম মধ্যে তাদের পৌঁছাতে হবে। কোনো কোনো দিন তার সুপারভাইজার ছিল, সুপারভাইজার যারা ওই টাকা দায় করে বাসের মধ্যে, ওই সুপারভাইজারের দিয়ে আবার কোনো কোনো দিন পাঠাই দিত। প্রতিদিন নানা আসতো না, কেউ যাতে বুঝতে না পারে, বুঝতে পারলে তো আমার আব্বা আমাকে ধরে আবার মারধর করবে। আবার ওখানে একটা দোকানে বলেও রাখছিল যে আমার নাচ ছেলে এখানে খাবে, যা বিল হয় আমি দিয়ে দিই, আপনার একটু সহযোগিতা করবেন। তো আমি মোটামুটি এখানে খুব খাওয়া দাওয়া মানে খুব ভালোই হয়। তো এক পর্যায়ে একদিন 2টা আপেল দিয়েছিল, তো আমি খাইতে পারি নাই, না খাইতে পেরে একটা খাইছে আর একটা ব্যাগে করে নিয়ে গেছি। ব্যাগ করে নিয়ে যাওয়ার পরে ওই দিন কি মনে হলো জানি না, আমার ওই যে আব্বু ওই আমার ব্যাগ নিয়ে বলছে কি পড়ছে স্কুলে দেখি, আর ব্যাগের মধ্যে ওই বইটা নিতে গিয়ে আপেলটা পাইছে। আপেলটা পাওয়ার পরে ওই দিন আর কিছু বলে নাই, আপেলটা কে দিছে, কোথায় মানে কোথায় পাইছো। তো আমি বললাম যে স্কুলে আজকে একটা অনুষ্ঠান ছিল, তো আমাকে খেতে দিছিল, তো আমি খাইনি এখনো, ব্যাগের মধ্যে রেখে দিছি। তো ওই দিন সে না বোঝার মানে চেষ্টা করে পরদিন লক্ষ্য করছিল আমার স্কুলে এসে, জোর মানে কেউ কিছু দিয়ে যায় কিনা। প্রতিটা মানুষের জীবনেই একটা করে গল্প থাকে, সেই গল্পের সাথে হয়তো লক্ষ লক্ষ মানুষের জীবন গল্প মিলে যায়, হয়তো হুবহু মিলে না, কিন্তু জীবনের কোনো একটা পার্ট হয়তো মিলে যায়, এবং যে কারণে এই জীবন গল্পগুলো নিজেদেরকে অনেক বেশি ছুঁয়ে যায়। ও যখন গল্পটা বলছে চোখ বন্ধ করে,
একটু যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন দেখতে পাবেন চিত্রকল্পটা আপনার সামনে তৈরি হবে। এই আপেলটা দেখতে পাবেন, স্কুল ব্যাগটা দেখতে পারবেন, ছোট্ট একটা বাচ্চা দেখতে পারবেন, এবং তাকে স্কুলে জানালা দিয়ে কেউ একজন হেল্প করছে এটা দেখতে পাবেন। এবং দেখতে পাবেন এই কারণে যে এটা আমাদের চিরচেনা একটা শৈশব। এবং আপনি হয়তো ভিকটিম না, কিন্তু আপনার আশেপাশেই কেউ হয়তো এরকম ছিল। বাবা মায়ের বন্ধন যখন ছিন্ন হয় তখন সন্তানরা কি সাফারার হন সেটা যারা হয়েছে তারাই জানে। সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের এই গল্পটি আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে, এবং পুরনো সব অনুষ্ঠান এখান থেকে আপনি পাবেন। ওকে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবেন। জি হানিফা। তারপরে ওই সুপারভাইজারতে আমার কাছে খাবার পাঠাতো মাঝে মধ্যে। আমার নানা বাবা ফলো করলো? হ্যাঁ, ওই দিন ফলো করলো, মানে তার পরের দিন একটু ফলো করলো, কিন্তু ওই দিন আর ধরতে পারে নাই বলতে, তো আমার কাছে তো সেদিন আসে নাই। আমার ওই ম্যাডামের কাছে ওই মানে টাকা দেখেছিল, সেদিন খাবার দেয় না, টাকা দেখেছিল। তো এই সুপারভাইজার পাঠাইছিল। ওই দিন আমার নানা আসলে ধরে ফেলতো। তো এই মাঝে মধ্যে আবার এই যে মেজো বোন আর বড় বোন পড়াশোনা করছে, ওদেরও তো কিছু একটা চাহিদা থাকে, তো ওই টাকা থেকে পূরণ হতো। 30 টাকা আমাদের খরচ হতো না আমার, তো এই 10 টাকার মধ্যে খরচ হতো, আমার 20 টাকা আমাদের আমার আপুরে দিয়ে দিতাম। আমার মা চলে যাবার ওই প্রথম ঈদ, তখন এই যে ঈদে আমার আম্মু থাকতে কোনোদিন আমার 4 ভাই বোনদের আমাদের জামা কাপড় হয়েছে, তখন ওই আমার নানারা হয়তো দিত, আমার আম্মু কষ্ট করে ইয়ে করে দিত। তখন এই আম্মু চলে যাওয়ার পরে প্রথম ঈদ আসছে। ঈদ আসলে সেদিন মানে সেমাই কিনছে, পায়েস তৈরি করছে, মাংস করছে, কিন্তু ওই আমার যে স্টেপ মাদার, শুধু ওনাকে একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে। তারও বিয়ের পরে প্রথম ঈদ এখানে, তো তারও একটা শাড়ি কিনে দিছে, আর আমার আব্বু একটা লুঙ্গি কিনছে, আর কিছু কিনে নাই, আমাদের জন্য কিছু কিনে নাই। তো ঈদের দিন সকালে মানে তেমন কোনো জামা কাপড় নাই যে ঈদে পরে যাবো আমি, মানে সবাই যাচ্ছে ঈদের মাঠে। আমার যে ফুবু এখানে থাকতো, ফুবুরও 2টা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে, তারা ঈদের মাঠে যাচ্ছে। আমার বড় বউ কান্নাকাটি করছে, মানে এতটাই কান্নাকাটি করছে যে আমি বলতে পারবো না। মেজে বোনও ঘরের মধ্যে বসে আছে, বসে থাকলে তারা কান্নাকাটি করছে। এদিকে আমার নানারা তো দিতে পারতো, কিন্তু দিবে কি করে? দিলে তো এখান থেকে আমরা থাকতে পারবো না, তারা কিভাবে দিবে? এখন সেই আমি ওই দিন ঈদের যাই নাই, না খেতে আমার কোলে এমনি আমার বড় বউ বসেছিল, আর মানে চিৎকার করে কাছে না, চোখ দিয়ে পানি পড়ছিল। ওই দিন সারাদিনই কাটাইছে ওইভাবে। তো ওই দিন বিকালে কি করলাম, খেলা করতে গেছিলাম। আমাদের আবার ওখানে একটা কপোতাক্ষ নদী আছে, নদীর পাড়টা খুব সুন্দর, ওখানে বাচ্চাদের এখানে আবার খেলা করতে গেছিলাম। একটা বট গাছ আছে, সেই মানে ওখানে বট গাছের যে মানে দড়ির মতো ঝুলগুলো, ওখানে সব খেলাধুলো করতাম। জায়গাটা তো এখনো খুব মনে পড়ে, এখনো সেখানে গেলে মানে গ্রামের দিকে গেলে এখন একবার করে সেখানে যাই। সেই জায়গাটাই ছিল মানে খুব একটা সুন্দর জায়গা, খুব খেলাধুলো করতে যেতাম। তো ঈদের দিন চলে গেছি, দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছি। চলে যাওয়ার পরে 4 থেকে 5 জন গেছে। আমার প্রভুতে 2 ভাই বোন ছিল, ওদের কাছে নতুন জামা কাপড় পরে গেছে, আর আমার যা ছিল আমি তাই করে খেলাধুলো করতে গেছিলাম। খেলাধুলো করার পরে এক পর্যায়ে দুপুরে পরে 3টা থেকে 4টার দিকে আমার ওই ঈদের আমার আব্বুর এই যে দ্বিতীয় যে বিয়ে, ওই বিয়ের পরে প্রথম ঈদ তো ওই ঈদ করতে যাই, ওই শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তখন আমি খেলাধুলো করে বাসায় যখন ফিরি, তখন মানে মাগরিবের আজানে একটু আগে, সন্ধ্যা ঘুর ঘুর অবস্থায় তখন আসছে। ওখান থেকে আবার কিছু শাপলা ফুল তুলে নিয়ে এসেছিলাম নদী থেকে। আমরা কয়েকজন মিলে শাপলা ফুল তুলে নিয়ে এসে তো বাসায় এসে ওইগুলো আবার ওই শাপলা ফুলে ওখানে একটা মানে ইয়ে হতো, ওই শাপলা ফুলের মধ্যে বট জাতে একটা কি হতো, ওটা আবার খাওয়া যেত খুব সুন্দর ভাবে। তো ওইগুলো এনে বাসায় খুব খাচ্ছিলাম, এসে খাইতে খাইতে আসছি। আর আপু আবার ওইগুলো খেতে খুব বলতো, গেলে আমার জন্য নিয়ে আসবা। তো এগুলো নিয়ে এসে আমার আপুর কাছে দিকে, আমার আপু দেখি ঘরে বসে কাঁদছে, আমার জন্য কাঁদছে, কিন্তু আমি তো কান্নাকাটি করছি না। আপনি বুঝতেই পারেনি? হ্যাঁ, আমি বুঝতে পারিনি বলতে তখনও তো আমার বোঝার মতন কোনো ক্ষমতা নাই। তো আমি খুব খেলাধুলো করছি, আনন্দ করছি, কিন্তু আর আপুদের মনে তো কষ্ট লাগতেই পারে, তারা তো সবকিছু বোঝে। এখন এই যে আমার আপুর 2টা বান্ধবী আসছে, এসে তারা বেড়াতে যাবে, কিন্তু আমার আপু ঘরে বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করলে তো ওই এসে ওই দিতে গেছে, খাই না। পরে ঈদের 3 থেকে 4 দিন পর, সেটা ছিল রোজার ঈদ, 3 থেকে 4 দিন পরে তো আমার আম্মু মানে 2টা টিফিন বাটিতে করে কিছু মাছ মাংস তারপরে বিরিয়ানি এগুলো রান্না করে নিয়ে আসে। ওই যে আমার আমার আপুর কাছে খবর পাঠায়, কাকে দিয়ে খবর পাঠায়। তো ওই যে মনমতুর যে কাকুর বাসায় খাইছিলাম,
ওই কাকুর বাসায় আমরা খাওয়া দাওয়া করছি। সেই দিনে কিছু টের পাই নাই। মাংস রান্না করছে, ঈদের দিন রান্না বান্না করছে সবকিছু, কিন্তু রান্না বান্না করে আমাদের জন্য যেটুকু রাখছে সেটুকু মানে কোন রকম একজনের খাবার হয়তো ভালোভাবে হবে, সেটুকু আমরা তিনজনই খাইছি। আর কিছু রান্না করে টিফিন বাটিতে করে আমার স্টেপ মাদার ওর মানে ওনার বাসায় নিয়ে গেছে সাথে করে, আর আমাদের জন্য একটু রেখে গেছে। কিন্তু আমার আব্বু একটু মানে খোঁজ নিত না যে তাদের জন্য কি পরিমাণ আছে, তারা কিভাবে চলবে। তো ঈদের কাপড় চোপড় দেয় নাই, আমাদের তিনজনকে 30 টাকা দিছিল, 3 ভাই বোনকে। 30 টাকা? হ্যাঁ, আমার আব্বু ওই যাওয়ার সময় তা আমার বড় আপুর কাছে ওটা দিয়ে গেছে, 30 টাকা দিছিল। তো না নিলে তো আবার মারবে, মানে আমার আব্বুর কোনো কথার ওভারটেক করলেই গায়ে হাত তুলতো, না নিলে তো আবার মারবে। তো এই 30 টাকা দেওয়ার পরে ওই 30 টাকা আমার আপু ছিঁড়ে ফেলছিল আমার আব্বু যাওয়ার পরে। তো ওই ছিঁড়ে টাকা পড়ে আছে, তো আমি আপু বলছে ওই টাকাটা কে ছিঁড়ছে এরকম। তো ওই আপু আমার আবার ধমক বলছে কি শুয়ে না, ফেলাই দাও। আমার আব্বুরা যাওয়ার 3 থেকে 4 দিন পরে আবার ব্যাক করে তো মানে বাসায় তো আমার বাজারঘাটও কিছু নাই যে আমরা মানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। ওই যে আমার আপু আবার ওই যে কিছু ওই 10 টাকার ডাল কিনে নিয়ে আসতো। ওই 3 দিনই আমরা 3 দিনে আপনার 9 বার মানে 9 বার তো খেতে হবে। 3 দিনে বলতে আপনার দিন তো 3 বার করে খেতে হবে। তো এই কি করতো, ওই যে 10 টাকার ডাল কিনে নিয়ে আসতো। 10 টাকার ডাল কিনে নিয়ে ওই ডালটা আবার মানে একদিনই খেতাম। ওই 10 টাকার ডাল কিনে পুরো একদিন চালাইতাম, মানে বাজারঘাটও করে যায় নাই, চাল ছিল, বাজারঘাট করে যেত না। তো ওই ডাল দিয়ে মানে ভাত খেতাম। তো একদিন ওই মানে প্রতিদিন আর এক খাবার খেতে আমার ভালো লাগছে না। তো একদিন মানে না খাওয়া অবস্থা ওই যে আবার ওই নদীর পাড়ে চলে গেছি খেলাধুলো করতে, মানে বন্ধুরা মিলে খেলাধুলো করার পরে তখন ওই বাসার ওই ডাল ভাত খাওয়ার চাইতে ওই শাপলা ফুলে বটটাই খেতে খুব ভালো লাগছে। তো সেদিন ওই ছিল 10টা দিয়ে গেছিলাম, 10টা থেকে 11টা দিয়ে গেছিলাম, মানে ওই লাঞ্চ টাইমে পরে ফিরছি বাসায়, দুপুরে খাবারের পরে ফিরছি। তো আপু আবার চিন্তা করছে যে এতক্ষণ হয়ে গেল আসছে না কি জন্য, নদীতে আবার সাঁতারও কাটতাম। তো ওই দুপুরে ওই বাসায় ওই খাবার সাথে এটাই খাবার ভালো লাগছে, মানে শাপলা ফুলের বীজ? শাপলা ফুলের যে বীজটা ওইটাই খেতে ভালো লাগছে। তো ওইটা ওই দিন কি করছি, পেট ভরে খাইছি ওখানে বসে। তারপরে দুপুরে আমি আর ভাত খাই নাই। তো দুপুরে ভাত না খাই এবার আপু বলছে মানে ভাত খাবা না? তো বলছে আমি বলছি আপু আমি খাবো না, আমি ওই যে বট খাইছি তো পেটে মানে এখন খিদা নাই। বলছে ওইগুলো অত খেতে নাই, মানে সমস্যা হবে। তো ওই দিন মানে সমস্যা কিছু হয় নাই, তারপর একটু বলছে। তো ওই দিন আমি আর সাথে করে আপুদের জন্য কিছু নিয়ে আসি নাই, খেলাধুলো করতে অনেক সময় হয়ে গেছে। তো ওই আমরা 4-5 জন খেলা করতে যেতাম, তো 2 জন চলে আসছিল আর 3 জন এখানে ছিলাম। থাকার পরে ওই দিন আসছি, এসে তো ওই দিন আমি গিয়ে দেখি যে আব্বুরা বাসায় আসছে, মানে আব্বু বাসায় আসছে বলতে আমার যে স্টেপ মাদারটা বাসায় দেখছে, আমার আব্বু বাজারে চলে গেছে। বাজারে চলে গেলে তো ওই দিন আসছে 10টা থেকে 11টার দিকে আসছে। এসে আমার যে মাদার উনি বলছে যে এখন তো বাজারে ভাত পাঠাতে হবে, তো এখন তো বাসায় রান্না বান্না কিছু নাই, তো তোমার আব্বুর কাছে যাও, যে কিছু বাজার নিয়ে আসো, ওখান থেকে কিছু টাকা নিয়ে বাজার নিয়ে আসো। তো আমি গেছি, তো যাওয়ার পরে আমাকে বসায় রেখে তো বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে কিছু বাজার করছিল, তো একটা মাছ কিনছিল, মিগে মাছ কিনছে, আর কিছু বাজার করছে। করার পরে ওই মাছটা দেখে আমি আবার খুব মানে আনন্দিত হয়েছিলাম যে অনেকদিন খাই নাই, তো আজকে মানে একটু ভালো মতো রান্না হবে, খাবো। তো গেছি, তো বাজার নিয়ে বাসায় আসছি তখন আপনার 12টা 12:30 বাজে। তো এসে ওই বাজারঘাট করছে, বাজারঘাট করার পরে ওই মাছটাও উঠছে। ওটার পরে আমি তো দুপুরে আর দিন খেলাধুলা করতে যাইনি, যে আজকে বাসায় খাওয়া দাওয়া করবো। 3-4 দিন পরে আসছে বাসায় ভালো বাজার করেছে, এটা একটু খাবো। আমি ছোট তো আনন্দ করছি, আর আপুরা তো বুঝতে পারে যে কতটুকু খাবার পাবো। কিন্তু এগুলো আমার দাদি আর আমার ফুবুরাও অ্যাভয়েড করে চলতো। আমার মায়ের কারণে মায়ের রাগ করে আমাদেরকেও দেখতে পারতাম। আর আমার দাদি শুধু ভালোবাসতো আমার এই ফুবুর 2 ছেলে মেয়েকে। আসলে এইগুলো আমার দাদা আর আমাকে খুব লক্ষ্য করতো। আমার দাদা যে কিছু দিবে সে দাদির ভয়ে কিছু দিতে পারতো না। তো এই বাসায় রান্না হয়েছে, এখন দুপুরে গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়ার জন্য যাবো। আমার আপুরা কাজ করছে, তো আপুরে বলছে আপু খিদা লাগছে, খাওয়া দাওয়া করবো। তো আমার কথা শুনে আমার এই স্টেপ মাদার আবার চিৎকার করে উঠছে যে এত খিদা কিসে, এখন রান্না বান্না হয় না, যে খিদা কিসের। তখন আমি আপুর কাছে ছাড়া আমরা চাইতাম না, ওনার সাথে কথা বলতে এক কথা মানে মোট কথা ভয়ই মতো লাগতো আর কি। তো আমার আপুর কাছে চাইতাম, তো বলছে গোসল করে আসো, একটু বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। যে আব্বুর জন্য আবার খাবার নিয়ে যেতে হবে, তবে না খেয়ে কিভাবে খাবার নিয়ে যাবো, আমার তো খিদা লাগছে। আর বাসায় গেলে ওখানে যে খাবার নিয়ে যাবো, যে বলবে যে তুমি খাইছো কিংবা এখান থেকে একটু খাও, সেই কথাও বলবে না। আমি তো এটা জানি যে প্রতিদিন ভাত নিয়ে যাই কি করবে। এখন যাওয়ার পথে কোনো দিন আমার খুব রোদ থাকতো,
যে বাসা থেকে বের হলে যে যে আমার 5 টাকা দিবে, তো এটা মানে কোনো কোনো জায়গায় হেঁটেও যেতে হতো, কিন্তু হেঁটে যেতে খুব কষ্ট। ভাত নিয়ে যাওয়ার কথা সময়টা আসলে আমার খুব মানে মনটা খারাপ হতো। মানে মনটা খারাপ হতো বলতে মানে খুব রোদ থাকতো, তো ওই রোদে হেঁটে যাইতে মানে খুবই কষ্ট হবে আর কি। মন চাইতো যে গাড়িতে উঠে, কিন্তু গাড়িতে উঠলে ভাড়া দিবে কে। কোনো কোনো দিন আবার এই পাশের যে কাকু, ওই যে আমাদের যে কমিশনার ছিল, ওনার আবার মোটরসাইকেল ছিল, উনি যদি ওই সময় যেত তো আমাকে একটু এগিয়ে দিত, মোড় পর্যন্ত এগিয়ে দিত। তো অর্ধেক পথ এগিয়ে দিত আর অর্ধেক পথ আমি হেঁটে যেতাম। তো ওইভাবে আসার সময় আমার আবার 5 টাকা দিত। বাবা জিজ্ঞেস করতো ভাত দেওয়ার সময় তুমি খেয়েছো কিনা? না, ওইসব কিছু জিজ্ঞাসা করতো না। ওইসব কিছু জিজ্ঞাসা করতো, ভাত নিয়ে যেতাম। আমি যে গিয়ে বসতাম, আমার ওই দোকানে আবার 2টা কর্মচারী থাকতো। ওই কর্মচারীগুলো আমার আবার খুব এক্সপেক্ট করতো। ওরা আবার কি করতো, ওই আমাকে কিছু মিষ্টি কিনে দিত আসার সময়। এগুলো আমার আব্বু আবার মানে দেখলে খুব রাগারাগি করবে। এটা মানে চলে আসার কিছুক্ষণ মানে পথ থেকে 2-5 টাকা দিত, কোনো সময় আবার কিছু কিনে দিত, সিঙ্গাড়া কিনে দিত, পেঁয়াজি কিনে দিত, এই সমস্ত খাতাম। তারা আবার আমার খুব ভালোবাসতো দুইজনে। এভাবে ওই যে খাবার খেয়ে আমি খাবার নিয়ে যেতাম, খাবার খেয়ে কি করতো, বাটিটা ওইভাবে আমার কাছে দিয়ে 5 টাকা দিয়ে বলছে যাও বাসায় যাও। এভাবে দিয়ে তো আমি বাসায় আসতাম। তো সেদিন দুপুরে না খেয়ে আমি কিন্তু ভাত নিয়ে গেছি। আমি জানি যাচ্ছি বাসায় ভালো মন্দ রান্না হয়েছে, না খেয়ে ভাত নিয়ে গেছি। মানে দেরি হয়ে গেছে রান্না বান্না, 12:30টার সময় বাজার নিয়ে আসছি। এখন আব্বু ঠিক টাইমে খাবার দিতে হবে। এখন 12:30টার সময় বাজার নিয়ে আসছি, রান্না বান্না করতে আপনার 2টা 2:30 বেজে গেছে। 2টা 2:30টার সময় বলছে যে তোমার আব্বু খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত নিয়ে যাও, ভাত নিয়ে এসে খাবা। তো এইটুকু বুঝলে যে অত বড় মানুষ বাটা বাজারে তার খিদা লাগলে কিছু খাইতে পারবে, আর আমি যে না খেয়ে আছি, তো আমাকে এই অবস্থায় ভাত নিয়ে যেতে হবে। মানে আমি তো আবার কিছু বলতে পারতাম, বললে আব্বুর সাথে বলে দিতে হবে, আমার আবার মারধর করবে। তো কি করছে, খিদে পেটে ওদিকে তো টাকা দিয়ে নি, হেঁটেই চলে গেছে ভাত নিয়ে। তো আমি ভাত নিয়ে গেছি, আমার আপু আবার কি করতো, ওই যে রাস্তা পর্যন্ত আমার এগিয়ে দিত। তো আমার আপু আবার ওই মানে যতদূর দেখে গেছে আমি ততদূর আমাকে দেখছে। আমি যখন খাবারটা নিয়ে যাই তখন আমার পেটে আমি হাত দিয়ে যাচ্ছিলাম যে খিদা লাগছে, আমি এখন খেয়ে গেলে কিছু ভালো হতো। আমি আপুরে বলছি আপু আমার কিছু খাবার, আমি খেয়ে ভাতটা নিয়ে যাব। তো এই ভাত নিয়ে যাওয়ার অন্যদিন আমি কি করতাম, ভাত নিয়ে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে খেয়ে নিতাম, যে ভাত খেয়ে তো আর হাঁটা যাবে না। তো সেদিন খাবার দেয়নি, সে পেটে হাত দিয়ে আমি যাচ্ছি। আমার বড় বোন খুব কান্নাকাটি করছিল। তো আমার বড় বোনরাও আমি যখন ভাত থেকে আসি তখন 5টা মতো বেজে গেছে, যেহেতু 2:30টার সময় নিয়ে গেছি ভাত, তখন যেতেই আপনার আধা ঘন্টার মতো সময় লাগছে। আর আসতে আধা ঘন্টা, আর ওখানে খাইছে আধা ঘন্টার মতো খাইছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। মানে ভাতের ইয়ে প্লেট সাথে করে নিয়ে আসতে হতো? হ্যাঁ, সাথে করে উনি খেয়ে নিত, ওগুলো আবার নিয়ে আসতে হতো সাথে করে। তো আপনার অভুক্ত অবস্থায় আপনাকে একবার জন্য জিজ্ঞাসা করলো না যে তুমি খেয়েছো কিনা? না, এগুলো জিজ্ঞাসা করতো না, প্রতিনিয়ত এভাবেই করতো। তিনি খেয়ে আমার কাছে বাটিটা দিয়ে দিত। বাটিটা দেওয়ার পরে আমি ওই দিন আসি তখন 5টা 5:30 বাজে, কিন্তু 5 টাকায় দিছে। ওই 5 টাকাতে কি করছি, আমি কিছু খেয়ে নিছি আগে। কিছু খেয়ে নিয়ে আমি ওই দিন কিছু খেয়ে পরে ওখানে একটা চার দোকানে বসে টিভি দেখছি, আর কিছু খেয়ে 5 টাকাতে একটা রুটি আর একটা কলা খাইছিলাম। তখন জিনিসের দামও কম ছিল। 5 টাকাতে একটা রুটি, তখন এই 3 কোণে একটা রুটি থাকতো, 2 টাকা করে নিত, আর 3 টাকাতে একটা কলা, 5 টাকায় খাইছি। খুব খিদা লাগছিল। ওই সময় চিন্তা করি যে আমার হেঁটে যেতে হবে, আমার এই খাওয়ার দরকার, খুব খিদা লাগছে। এখন খিদা লাগার পরে তুই খাইছি, খেয়ে মানে ওখানে 10-15 মিনিট মতো টিভি দেখছি। টিভি দেখে আপনার ওইটুক পথে হাঁটতে হাঁটতে আসছি। আমার বন্ধুটা এখনো বসে আছে, আমি জানি না যে আমার জন্য বসে আছে, তারা এখনো খায় নাই। তো কি করছে, বড় মাছটা যে কুটছে, মাছটা প্রায় 2-2.5 কেজি ওজন ছিল। তো এই 2 পিস মাছ রাখছে। তা 2 পিস মাছ রাখছে আপনার নিচ থেকে খুব ছোট ছোট পিস, লেজের কাছাকাছি। হ্যাঁ, লেজের কাছে 2 পিস মাছ রাখছে। 3 জনে খাবো। আমাদের খাবার আর বেড়ে দিত, বেড়ে দিয়ে ওই ওখানে আবার মিসকেপ ছিল, ওইটা তালা মেরে রাখতো, চাবি ওনার কাছে থাকতো। মিষ্টি তালা মেরে রাখতো। হ্যাঁ, ওনার পরিমাণ মতো আমাদেরকে খাবার দিত। তো ওই 2 পিস মাছ দেখে আমার বড় আপু বলছে আমি তো খাইছি, তা তোমরা 2 জনে 2 পিস খাও। আমি তো খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি তো আনন্দে 1 পিস খেয়েই নিছি দেখে। আর মেজবাবু তো বুঝতে পারছে, আমার মেজবাবুর বয়স তো তখন, আমার মেজবাবু তো তখন ক্লাস 6-7 পড়ে। আর বড় আপুটা? বড় আপুটা 9 পড়ে, মানে 9 কিংবা নিউ 10 এরকম হবে। ওকে। খাওয়ার পরে আমি আনন্দে আনন্দে খেয়ে নিছি 1 পিস। এর পরবর্তীতে আমি খেয়ে ওখানে বসে আবার ওই যে কাগজ ছিল, ওই কাগজে আবার ওই যে কি করছি, ঘড়ি বানাচ্ছি বারান্দায় বসে। আর আমার 2 আপু ওখানে খাবারটা দেখলাম আমার মানে শেয়ার করে খাইছে। তখন আমি আপুরে বলছি, আপু মাছ তো অনেক বড়, তাই এটুকু মাছ রাখছো কেন, আর একটু মাছ নিয়ে আসতে পারলে না?
তো বলছে যে ভাই একটু খাও, পরবর্তীতে আরো দিবে। তো ওই মাছটা ওই ওই একদিন আমরা খাইছি। উনি কি করতো, রান্না করতে গেলে মানে রান্না করতে করতে অর্ধেক খেয়ে নিত। তো এভাবে চলতে থাকলে আমার আব্বু যখন সেদিন রাতে বাসা আসলো, সেদিন ওই মানে রাতেও রান্না করছে আপনার বেগুন আর ওই মাছ, এগুলো রান্না করছে, রান্না করলে আর ওই ডিম রান্না করছে। ডিম রান্না করে এই মাছ আর সেদিন দেয় নাই, 3 জনকে 3টা ডিম দিছে। 3টা ডিম দিয়ে ভাত খাইছি, আর ডাল করছিল, সে ডাল দিয়ে ভাত খাইছে ওই দিন। তা মোটামুটি এগুলো খাবার খুব ভালো লাগে, যখন একেবারে পাই না তখন তো খারাপ লাগে, কিন্তু এগুলো তো ভালো খাবার খাইছি। তোমার আপুরা স্কুলে যেত, সকালে কাজ কাম করে স্কুলে যেত, স্কুলে তো ওই একজন আসতো একটা, আরেকজন আসতো দেখটায়। এই যখন যেদিন মর্নিং স্কুল ছিল, যখন ওই শীতকালে মর্নিং স্কুল দিত, তো ওই মর্নিং স্কুলে আমার আপুরা তাড়াতাড়ি আসতো। তো আসলে সেদিন আমারে ওই কোনো দিন ওই পুকুরি তো খুব গভীর পানি ছিল, তো ওই যে যদিও বা সাঁতার কাটতে জানি, তারপর তবুও একা একা যেতাম না পুকুরি। তখন আপুরা আসলে আপুর সাথে গোসল করে, তো আমার বড় আপুটা আগে আসতো, বড় আপুর সাথে গোসল করে এসে খাবার খাইতাম। খাবার খেয়ে তো আপনার ঘুমাতাম না, ওই দিন মানে দুপুরে ঘুম দিতে বলতো, না ঘুমিয়ে আবার ওই নদীর পাড়ে চলে যেতাম মানে খেলা করার জন্য বন্ধু বান্ধবের সাথে। আমরা 4-5 জন যেতাম ওখানে, তো ওই খেলাধুলো করে আবার সন্ধ্যার আগ দিয়ে ফিরতাম। কোন ক্লাসের স্টুডেন্ট তখন আপনি? তখন আমি ক্লাস 2-তে উঠেছি। আচ্ছা, এই শৈশবটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা পুরো ঘন্টা জুড়েই আমরা ওর শৈশবটা দেখানোর চেষ্টা করেছি। জি বলুন হানিফা। তার বছরখানিক পরে তো আমার এই স্টেপ মাদার একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হলে একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে তো ওই ছেলেটা হয়েছে আমাদের ভাষার এখন মানে সবচাইতে আদর একটা জিনিস। আমার বাবা এসে ওই ছেলেটারে আদর করতো। মানে আমরা যে 3 জন আছি ওই পরিবারে, ওই মানে তার কোনো খোঁজই নাই। ওই বাচ্চাটা হয়েছে একমাত্র এখন ওই পরিবারের একজন। তো এরকম বাচ্চাটা বড় হতে লাগলে বাচ্চাটারে আমরা আবার খুব ভালোবাসতাম। বাচ্চাটা একেবারে হয়েছে আমার মতো, মানে আমার মতো সেম 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 কোয়ালিটি হয়েছে বাচ্চাটা। তো আমার বড় অপুরা আমরা খুব ভালোবাসতাম বাচ্চাটারে, মানে খুব আনন্দই করতাম। খুব আনন্দ করার পরে এবার এভাবে বাচ্চাটা বড় হলো কিছুদিন। তো তার 2 বছর পরে তার আর একটা বাচ্চা হয়, মানে তার 2টা ছেলে হয়। 2টা ছেলে হওয়ার পরে তো সংসারটা মোটামুটি ওইভাবে চলতে থাকে। ওইভাবে চলতে থাকলো। তারপরে আপনার এই এক পর্যায়ে কি হলো, ওই মানে আমার ওই স্টেপ মাদারকেও ডিভোর্স দিয়ে দিল। মানে কোনো একটা সমস্যার কারণে স্টেপ মাদারকেও ডিভোর্স দিয়ে দিছে। মানে তো সে নিজে থেকেই চলে গেছিল আর কি। তার ওই 2টা বাচ্চা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার আব্বু ওই একই অবস্থায় আছে। একই অবস্থা থাকলে এক পর্যায়ে কি করে, ওই স্টেপ মাদার যা ডিভোর্স দেওয়ার 5 মাস পরে আমাদের ওই যে জায়গাটা ছিল, যে মানে আমাদের তো তেমন মানে আবাদি কোনো জমি ছিল না, ওই যে ভিটে বাড়িটুকু যেটা ছিল মোটামুটি খুব ভালো জমি ছিল ওখানে। তো এটা বিক্রি করে দিছে। মানে তার হাতে কোনো মানে আইনতি বলে কিছু নাই, সে মানে শুধু বেচার তালেই থাকে। ওই ব্যবসাটাও মোটামুটি খুব ভালো ইনভেস্ট ছিল, সেখান থেকে ব্যবসাটা আছে, কিন্তু ওই জায়গাটা বিক্রি করে দিছে। ওই জায়গাটা যখন বিক্রি করে দেয়, ওই জায়গাটা আমার মা কিনছিল। ওই আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করার পরেও আমার মা ওই টাকা জমিয়ে জায়গাটুকুই কিনছিল। যখন ওই জমির দাম তখনও ছিল আপনার 3 থেকে 4 লাখ টাকা, আর এখন সেই জমির দাম মানে আপনার 20 থেকে 25 লাখ টাকা। জি। এখন এই জমিটা বিক্রি করে দেয়, তখন কার উপর রাগান্বিত হয়ে জানি না, মাত্র 95,000 টাকা দিয়ে জমিটা বিক্রি করে, শুধু 95,000 টাকা দিয়ে। আমার পাশের এক দাদা নামে আছে, ওই তার নাম সোলু, উনি জায়গাটা কেনে। জায়গাটা কেনার পরে ওই জায়গাটা যেদিন আমাদের ঘরটা ভাঙে, মানে বিক্রি করে দেওয়ার পরে তো আমাদের ওই ঘরটা রাখবেন, তখন মাটির ঘর ছিল। ওই জায়গাটা যখন বিক্রি করে, তখন যেদিন চলে আসবে সবকিছু গুছিয়ে, এবার আমাদের চৌগাছা শহরে পারে, মানে দোকানের পাশেই ভাড়া নিবে, ভাড়া থাকবে। জি। এখন এই ঘরটা ভাঙে দিছে। ভাঙার পরে তখন বুঝতাম না যে জমিটাতে আমরা যেতে পারবো না। আমি আমাদের উঠানটা, মানে আমার উঠানটা এতই সুন্দর ছিল যে প্রত্যেকদিন 10-12 জন বাচ্চারা এসে আমরা ওই উঠানে পরে গুলি খেলতাম, তারপরে মার্বেল খেলা এগুলো খেলতাম, গড়ি বানাতাম। তখন আমাদের এই জমির উপরে 4টা আম গাছ ছিল। আমাদের 4 ভাই বোনের নামে 4টা আম গাছ লাগাইছিল আমার আম্মু। ওই আমগুলো তখন আম ছিল, তখন এই জমি আম ছিল বলতে তখন পাক ধরি নাই, তখন এই আমগুলো ছিল। যখন এই জমিটা বিক্রি করে দেয়, ওই মানে ওই জমিটা 95,000 টাকা যে বিক্রি করলো, ওইটাও একটা চালাকি। ওইটাও মানুষের একটা মানে কথা শুনে ওই জমিটা নিয়ে নিছে।
তো আমি বুঝতে পারিনি যে ওই জায়গাটা আমরা যেতে পারবো না। কিন্তু আমি ওই কি করতাম, বাজার থেকে এসে, দাদিরা তো এখানে সবাই আছে, এক পাশে বিক্রি করছে, তো আমি ওই বাজার থেকে এসে তো ওই আমাদের উঠানে আসতাম খেলা করার জন্য। তখন এই প্রথমত ওই যারা কিনলো তারা খুব ভালো ব্যবহার করতো, ওই গাছে আম টাম টাম দিত সবই। তারপর একটা জাম গাছ ছিল, খুব বড় বড় জাম হতো, ওই জামগুলো দিত। তো এই একদিন কি করলাম, ওই যে এসে আমি ওই আম গাছে উঠে আম পাড়ছি। তো ওই আম গাছে পারলে তো আছে খুব মারধর করছিল আমাকে, ওই যে জায়গাটা কিনছে। তো আমি মনে করছিলাম যে জায়গা আমাদের কাছে আমি আম পাড়ছি, এখন আমাকে এই নিয়ে এসে মারধর করছে, আমি মানে বুঝলাম না। এখন দাদির কাছে কান্দি কান্দি গেছে, আমাকে চড় মারছিল চলে দুইটা আম গাছে দেখে। তো এই আমার দাদির কাছে গিয়ে আমি কাঁদছি, তো আমার দাদি বকা দিয়ে করছে, এখানে কেন আসছো, এখানে কেন জানানো, তখন আব্বু এটা বিক্রি করে দিছে। তো আমি কিছু বিক্রি করে দিলে কি আমরা এখানে আসতে পারবো না, এটা তো আমাদের জায়গা ছিল। তখন তো প্রায় ছোট, তখন তো তেমনটা বুঝিনি আমি। তখন ওই যেতে পারবো না, মানে ওই জায়গাটুকু আমার খুব স্মৃতি লুকায় আছে। এখন আমার খুব কান্না লাগে ওই জায়গাটায় গেলে, যেখানে মানুষ যেখানে জন্মেছে সেই জায়গাটা আছে আমার কাছে নাই, কিন্তু আমি সেখানে যেতে পারি। সেই আম গাছ, সেই সাইডটা আম গাছ এখনো আছে, সে জায়গায় গেলে আমার এখনো খুব কান্না পায় যে এই আম গাছে উঠে আম গাইছি, এখানে খেলাধুলো করছি, এখানে ঘুমাইছি। সেখানে বিক্রি করে দিলে এক পর্যায়ে এবার ভাড়া থাকলাম, ভাড়া থেকে মাঝে মধ্যে যেতাম, মানা করলেও শুনতাম না, মাঝে মধ্যে যেতাম। মানে ওখানকার স্মৃতিটা লুকাতে পারিনি এখনো, এখনো খুব মানে এখনো যাই বলতে, এখনো গ্রামে গেলে এখনো সেই জমির উপরে যায় না, কিন্তু দূর থেকে দাঁড়ায় খুব কান্না পায়। সেই জায়গাটা আমি দেখতে যেতাম, মানে ছোটবেলায় আমি যেতাম, তখন একটা সাইকেল কিনে দিছিল, ভাড়া থাকার পর একটা সাইকেল কিনে দিছিল আমাকে। ওই সাইকেল চালিয়ে যে ভাত নিয়ে যেতাম, আর ওই সাইকেল চালিয়ে আমার ওই গ্রামের বাসা আসতাম। ওই গ্রামের বাসা আসার পরে সেরকম পরিবেশ আর ছিল না যে আমি ওই ওখানে থাকছি, ওখানে ওই উঠানে বসে খেলা করব। তারপরে উঠানটা এক পর্যায়ে কি করলো যে ওই মাটিটা ওরা খুঁড়ে ওখানে আরো গাছপালা লাগাইছে, তখন এই পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। তখন আমি আবার একটা বেল গাছ ছিল, ওই বেল গাছটাও মেরে দিছে। তো আমি তারপর দাদিকে জিজ্ঞেস করলাম, দাদা আমাদের এই গাছগুলো মারছে, এগুলো আব্বু কিছু করবে না? তো বলছে এই গাছগুলো তো বিক্রি করেছে। তোমার আব্বু কি বিক্রি জিনিসটা কি, তখন তো আমি সেরকম বুঝতাম না। তখন আমি গেতাম, প্রায় প্রায় বকাঝকা করতো। তখন এই জায়গাটা এক পর্যায়ে ঘিরে দিল ওরা, এই রেনে ওইটা ঘিরে দিছে, কাটা দিয়ে কাটা গাছ দিয়ে ঘিরে দিছে। তখন আর যেতে পারতাম না। তারপরে ওখানে না যাওয়ার পরে কি করতাম, বিকালে ওই বন্ধু বান্ধবের সাথে আবার ইয়েতে যেতাম, ওই যে খেলাধুলা ওখানে যেতাম। এর মধ্যে যাদের সাথে আমি খেলাধুলো করতাম, তো তাদের মা বাবা আমাকে মানে তাদের সাথে তার ছেলেদের সাথে মিশতে দিত না বলতে যে ওর বাপ নাই, ওর বাবাটা খারাপ মানুষ, ওর মা খারাপ মানুষ। মায়ের কথা খারাপ বলতো না, যে মা নাই এই কথা বলতো, যে বাপ খারাপ মানুষ, মা নাই, ও মানে পরিবেশ জানে না, ও মেয়ে মানুষের সাথে মিশতে জানে না, তারপরে ওর সাথে মিশলে তোমরা খারাপ হয়ে যাবে, এভাবে মিশতে দিত না। এগুলো আমি কানে কানে শুনতাম, শুনে খুব কষ্ট লাগতো যে আস্তে আস্তে ওরা আমার জীবন থেকে মানে সরে গেল, খেলার জীবনটা সরে যায়। তখন আমি কি করতাম, সাইকেল ছিল তো একা একা গিয়ে ওখানে বসতাম, বসে ওই শাপলা ফুল পেরে নিয়ে সাইকেলে একটা প্যাকেট নিয়ে যেতাম, প্যাকেটে করে আবার ওই ওখানে নিয়ে আসতাম, মানে যেখানে ভাড়া থাকি বর্তমানে সেখানে নিয়ে আসতাম। তো তারা আমার সাথে আসতো না, তারা আসতে যেত কিন্তু তার বাবা মারা আমার সাথে মিশতে দিত না। তার বাবা মারা না মিশতে দেওয়ায় সে এক পর্যায়ে যখন ভাড়া থাকলাম, তখন আমার বড় আপু এখানে এসে আর টর্চার মানে বেশি হয় আমার আপুদের উপরে। তখন আর বড় আপু আমার মানে চৌগাছা ভাড়া থাকার 3 থেকে 4 মাস পরে তো এই আমার আম্মু নিয়ে যাবে, আর বড় আপুরে নিয়ে যাবে। এটা আমরা আমার মেজাপুর সাথেও জানাই না, আমাদের সাথে কাউকে জানাই না, যদি আমরা কানে হাসি আমার আব্বু যদি টের পায় তো আমার খুব মারধর করবে। তো নিয়ে যাওয়ার পরে যেদিন যাবে আমার আপু, সেদিন বই খাতাগুলো একটা প্যাকেটে ভরছে। তা আমি বলছি প্যাকেটে ভরছো, এগুলো পড়বা না? তো বলছে এগুলো তো এখন ক্লাস শেষ, এখন পড়া লাগবে না, এগুলো তুলে রাখতে হবে। আসলে বইগুলো খাতাগুলো সে নিয়ে যাবে এই জন্য ভরছে। এখন যেদিন যাবে সেদিন আমাকে মানে আমার মানে সারাদিনে আমার প্রায় কোলে কোলে নিয়ে বেড়াইছে ওই দিনটা। কিন্তু আমি সন্ধ্যায় যখন সন্ধ্যা হয় তখন আমার আপু কি করলো, এই যে 5 টাকার 2টা কয়েন দিল আমাকে, দিয়ে বললো তুমি মিষ্টি খেও, আমি একটু আসতেছি। এই যে বই খাতাগুলো জানলার পাশে রাখছে, আমরা দেখি নাই। তখন যে বাসা ভাড়াতাম গেট ছিল, ওই যে লোয়ার গেট পাঁচিল পার হয়ে উপরে উঠে তো ওই আপনার ওই জানলাতে হয়তো বইগুলো নেওয়ার আমি দেখি নাই। তখন এই যে গেট দিয়ে বেরোলে হয়তো ওই সামনে থেকেও দেখবে সন্ধ্যা দিকে যে কই যাচ্ছে, এই জন্য মানে পাঁচিল টপকায় গেছে। পাঁচিলের পাশে একটা জামরুল গাছ ছিল, প্রায় উঠতে আমি গেছি, ওই জন্য উঠছে। তো
এবার ওই বই খাতাগুলো নিয়ে সে চলে গেছে। ওই দিন সন্ধ্যায় মানে রাত 8টা বেজে গেছে, তাও আপু আসে নাই। সন্ধ্যা টাউনের এলাকা, বেশি মেয়ে মানুষ তো বেশি রাত পর্যন্ত বাইরে থাকলে আবার এগুলো ভয় লাগে। তো মেজাবু জানে না যে বিষয়টা কি হয়েছে। তো না জানার পরে ওই আমার বড় আপু একসময় চলে গেল। তো এই যেদিন চলে গেল সেদিন আমি মানে না পেয়ে মায়ের মধ্যে খোঁজ করতাম, কিন্তু আর বড় আপু সবসময় আদর করতো, তো এই জন্য মার তখন তো বুঝতে পারতাম না, মা মাঝে মাঝে দেখতে আসতো। এরপরে বড় বউ চলে যাওয়ার পরে আমি যখন রাত্রে ঘুমানো যায় তখন বড় বউ নাই, 3 জন একসাথে ঘুমাতাম। আর আমার আপু থাকতো অন্য রুমে, 3টা রুম ছিল সেখানে। একটা রুম খালি থাকতো আর একটা রুমে আমরা 3 জন ঘুমাতাম, আর একটা রুমে আর আপু। তখন এই বড় আপু সেদিন নাই। এখন আমার মেজ আপু আমার ধরে কান্নাকাটি করছে। তখন এই আমার বড় আপু চলে যাওয়ার পরে সংসারটা চাপ আসে আমার মেজাপুর করে। মির্জাপুর উপরে আসলো। তো আমার আব্বু যখন বাসায় আসতো তখন রাত 9টা, 10টা, 10:30, 11টা বাজতো। তখন যখন আসে তখন লাকি বলে ডাক দেয়, গিয়ে লাকি বলে ডাক দিলে তখন গেটের সামনে ওই মানে তখন কলিং বেল ছিল না, এমনি গেটের ভিতর থেকে লক করে দেওয়া হতো। তো এই গেটে শব্দ করলে আমার আপু মেজাপু গিয়ে গেটটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে তো ওই আমার বড়পুরে খোঁজ করে লাকি কোথায়। এখন এই খাবার খাইতে হবে। এখন এই আমার মির্জাপু কান্না করে বলছে যে আমি তো ভিতরে বসে আছি। মির্জাপু কান্না করে বলছে বড়পুর মানে সন্ধ্যায় গেছে আর মানে পাচ্ছি না, মানে আসেনি। আর আব্বু বুঝতে পারছে নিশ্চয় হয়তো চলে গেছে আমার আম্মুর কাছে। দিয়ে যখন এই মির্জাপুর কথা বলছে যে আসবে না, আসেনি, তখন আমি এই কথাটা শুনে আমি হাওয়া করে কান্না করছি। কান্না করার পরে আর মির্জাপুর কি করছে, ওই পাশে একটা লাঠি ছিল, লাঠি না মির্জাপুর খুব মারধর করছে যে সে কই গেছে বলতে পারিস না, যদি কে আছে বাসায় কেন থাকিস, সব বেরিয়ে যা, আমি একা থাকবো বাসায়। তো একবার শোনার পরে আমার মির্জাপুরে খুব মারধর করলো। মারধর করার পরে মির্জাপু মানে কোন রকম হাঁটতে হাঁটতে চলে আসলো ওই আপনার রুমে। আর আমার আব্বু নিজের মতো নিজে খেয়ে ওইভাবে শুয়ে পড়লো। আর আমরা ওই দিন না খেয়ে শুয়েছিলাম। আমার মির্জাপু কাঁদতে কাঁদতে খাইনি আর আমিও খাইনি। আর আব্বু দিন সকালে চলে গেলে মেজাবু মানে এতই মারধর করছিল যে হাঁটতে তার একটু সমস্যা ছিল। ওই দিন আর স্কুলে যায়নি। স্কুলে না গিয়ে পরের দিন স্কুলে গেছে গিয়ে আমি এখন বাসায় একা হয়ে গেছি। এখন আমি যে আমার স্কুলে একটু দূর হয়ে গেছে ওই গ্রাম থেকে চলে আসার পরে। দূরে গেলে আমি ওই সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। স্কুলে গেলে তো ওই সাইকেল চালিয়ে যখন স্কুলে যেতাম তখন মানে ক্লাস 3-তে উঠছি। গেলাম, মেজবু ওই আসতো ওই 1:30টার সময় স্কুল থেকে ফিরতো। তখন 1:30টার সময় এসে এখন রান্না বান্না করতো ওই টাইমে। এখন আমার স্কুল থেকে এসে খিদা লেগে যেত। কারণ খিদা লেগে গেলে এখন এই মাঝে মধ্যে সাইকেল নিয়ে ওই স্কুল থেকে ডাইরেক্ট আমি আব্বুর কাছে চলে যেতাম। গিয়ে কিছু টাকা পয়সা চাইলেও মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে দিত না। দিয়ে এবার ওই খাবারও সমস্যা হয়ে গেল। খাবার মানে ঠিক টাইমে তো খাবার পাচ্ছে না। এখন খাবার না সমস্যা হয়ে যাওয়ার কারণে একবার যেমন মেজবুরে বলে তোমার আর স্কুল পড়া লাগবে না, তুমি বাসায় এখন থাকো। তো এই কথা শুনে তো আমার মেজবু খুব কান্নাকাটি করে যে আমি এখন বাসা থেকে তখন আমি পড়াশোনা করবো না, এখন বাসায় কাজ কাম কিভাবে কি করবো। এভাবে চলতে থাকার পরে তারপরে তখন আমার আব্বু এক সময় বললো যে মেজো বোন রেখে মানে আমার মেজো বোন কি পড়াশোনা করাবে না, বাসায় রাখবে আর কি। ক্লাসে থাকা অবস্থা এটা মানে আমার বোন তখন নিউটেনে। আচ্ছা। আর বড় বোন তো চলে গেছে? হ্যাঁ, বড় বোন চলে গেছে। বড় বোন যেদিন গেছে সেদিন খুব হৃদয় বিদারক ঘটনা। সেদিন কি আপনি জানতেন না চলে যাচ্ছে? না চলে যাচ্ছে এটা আমি জানতাম না। সেদিন মানে তখন আছে সেদিন সে একটা কথা বলছিল, ভাইয়া ভালোভাবে পড়াশোনা করো। কথাটা এখনো মনে পড়ে। বলছে ভালোভাবে পড়াশোনা করো আর মেজবু থাকছে, মেজবুর কাছে পড়াশোনা যা করো তা অ্যান্সার দিও। এভাবে মেজবুনকে বলছে। মানে মেজবুন তখন পাশে ছিল না। মেজবুনটা তো এভাবে বললে সে বুঝে যাবে যে হয়তো সে চলে যাবে কিংবা কিছু করবে। তখন মেজো বোন খুব কান্নাকাটি করে যখন বড় বোন চলে যায়, কারণ বড় বোনটাই ছিল আমাদের একমাত্র গার্জিয়ানের মতো বলা যেতে পারে। তো হ্যাঁ, আপনাদেরকে মেজো বোনকে লেখাপড়া করা বন্ধ করে দিতে বললো। তারপর মেজো বোনদের পড়াশোনা বন্ধ করে তখন মেজবু বললো যে না, পড়াশোনা বন্ধ করবো না। এইভাবে তর্ক তৈরি করে একবার যা মেজো বোনের মারধর করা শুরু করলো। মারধর করার পরও তারপর মেজবু স্কুলে যায়, শোনে না, তারপরে স্কুলে যাই। কোনো এরপরে বড় বোন চলে যাওয়ার পরে কোনো দিন আমি ভাত নিয়ে যেতাম না। আমার আব্বু হোটেলেও খেয়ে নিত, যে রান্না হচ্ছে না বাসায় হোটেলে যাবার আমরা খেতাম। মেজবু যখন স্কুল থেকে আসতো তখন খাইতে 4টে 4:30 বেজে যেত, যে ওইটা আমি স্কুলে আসবে রান্না বান্না করবে তারপরে যে খাবো। ওই যেহেতু সে বাজারে খেত না, বাসার রান্না করা খেত না, তবে বাজার ঘাটও তেমনটা করতো না।
তো না করার পরে ওই এক পর্যায়ে কি হলো, ওইভাবে চলতে থাকলো। তখন আমার মেজের মুড়ে খাবার মানে কাপড় চোপড় দিত না, সে তো মেয়ে মানুষ, সে কাপড় চোপড় দিত না, তারপরে বিভিন্ন রকমের টর্চার এগুলো। তারপরে আমার মা এক সময় মানে মেজে মুন্ডু নিয়ে চলে যাবে, এরকম একটা কথাবার্তা। এর মধ্যে বড় বোন গিয়ে আবার বড় বোনকে আবার ওখানে কলেজে ভর্তি করাইছে, করে আবার একটা ক্লিনিকে চাকরি দিছে। ক্লিনিকে চাকরি দেওয়ার সে 3500 টাকা বেতন পায় তখন, ওই ক্লিনিকে যে চাকরি দিছে। তখন আমার নানাদেরও যে অবস্থা তেমন ভালো তা নাই। এখন ওই চাকরি দিছে, চাকরিতে আমার এই ছোট বোনটা তখন হাঁটতে পারে, স্কুলে দেয় না, হাঁটতে পারে। আর ওই বড় বোনটা চাকরি করতেছে, আর মা তখন কাজ কাম করে, মানে নানাদেরই মানে আবাদ একটু ছিল, ওইটু কাজ কাম করে। কাজ কাম করলে তো ওই বড় বোন কলেজে পড়ছে আর ওইখানে চাকরি করছে। এখন মেজেপুরে একটা মানে ওইভাবে টর্চার হচ্ছে বলে মেজে বোনকে নিয়ে যাবে, এরকম একটা মানে বলা কাজ চলছে। আমি এটা পরে বুঝতে পারছি যে মেজেবু যেদিন চলে যাবে, আমার মেজেবোন এখান থেকে এসএসসি পরীক্ষায় দেয়। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেদিন মেজেবুরে নিয়ে যাবে, সে মেজেবু সে একই কাজ করলো, যে আমাকে ওই দিন রেখে ওই আমাদের সাথে আবার ভাড়া দেখতে আন্টির কাছে রেখে তো চলে গেল। তো আমি সেদিন মেজেবু আমাকে কিছু বলে নাই, ওইভাবেই চলে গেছে, বই খাতা নিয়ে চুরি করে ওইভাবে চলে গেছে। যার পর এখন তো আমি একা হয়ে গেছি, এখন আমার পড়াশোনা করার কোনো লোক নাই। তারপরে আমি যে কি খাবো কি করব সেই ইয়েটাও নাই। কি করতাম, এক পর্যায়ে আমি ওই যে তখন এই যে বন্ধু বান্ধবের সাথে যে খেলাধুলো করতাম, তাদের সাথে মিশতে পারতাম না। তাদের বাসায় যে ডাকতে যেতাম খেলাধুলো করার জন্য, তার মারা বকতো যে আমি একটা খারাপ ছেলে, খারাপ মানুষের ছেলে, এই জন্য আমাকে মিশতে দিত না তাদের সাথে। এখন আমি খুব একা যেতাম বাজারে, যে আব্বুর সাথে বসবো সময় কাটাবো, সেই সময় মানে সেই তাও হতো না, তার দোকানে থাকতে দিত না, মানে সামনে পরে রাখতে দিত না, এরকম অবস্থা। তো মেজেবু চলে যাওয়ার পরে আমি খুব একা হয়ে যাই। এখন আমার খাওয়া দাওয়ারও খুব সমস্যা। তখন আমার মাঝে মাঝে দেখতে মানে মেজে বোন যেদিন চলে গেল, ফার্স্ট টাইমে আমার মা আর আমার মেজে বোন, আমার বড় বোন আমাকে দেখতে আসে। দেখতে আসলে আমার তখন একটা জিদ হয়ে যায় যে আমাকে সবাই ছেড়ে চলে গেল, তারা কি জন্য আমাকে দেখতে আসে। প্রথম ওই দিন যেদিন দেখতে, সেদিন আমার কাকি যে ভাড়া থাকতো, কাকিদের রুমে বসে আমি টিভি দেখছিলাম। তখন সাদা কালো টিভি ছিল, ওই টিভি দেখছিলাম, দেখে তারা আসছে, এসে একজনকে খবর পাঠাচ্ছে। তো আমি যাচ্ছি না, না গিয়ে সাইকেল নিয়ে আমি চলে গেছি অন্যদিকে। তো সেদিন তারা চলে যায়, আমি রাগ করে তাদের সামনে যাইনি, যেহেতু তারা আমার মানে একটা মানে মনে রাখছিল যে তারা আমার চলে গেছে। আমি আবার কি করতাম, মানে একা থাকতে পারতাম না, বলে রাতে মানে অন্ধকার হলে আমার খুব ভয় করতো। মানে আমি এখনো পর্যন্ত আমি থাকতে পারি না রাতে অন্ধকারে। তো সেই সময় চলে যাওয়ার পরে আমি মানে আমার উপরে মানে একটা মানসিক একটা মানে চাপ সৃষ্টি হয়ে যায়। মানসিক চাপ সৃষ্টি হয়ে যায় বলে আমি একা কি করবো, কি মানে কিছু বুঝতে পারতাম না। না যাওয়া, না আছে খাওয়ার সময়, না আছে পড়াশোনার একটা সময়। একটা ওইটুক বয়সে যদি একজন কাছে না থাকে গার্জিয়ান হিসাবে, তো একটা বাচ্চার পড়াশোনা বা কি হয়, তার খাওয়া, তার মানে শারীরিক অবস্থা দিক দিয়ে কি কেমন লাগে। তো আমি ওইভাবে চলতে থাকার পরে আমার আব্বু তখন কি করতো, তো আমি যখন রান্না বানাতে হতো না, তখন 3 বেলা মানে হোটেলে খাওয়া শুরু করলাম। একবার যে হোটেলে খাওয়া শুরু করলাম, তো হোটেলে খাবার খেতে ভালো। এর মধ্যে আর মারা দেখতে আসতো, এর মধ্যে খাবার খেতাম, মারা নিয়ে আসলে খাবার খেতাম। কিন্তু ওই যে মেজে বোনটা চলে যাওয়ার পর থেকে আমি আর ওদের সাথে মানে কোনো মিলামেশা করতে চাইতাম না। মানে মনে খুব কষ্ট লাগতো যে আমাকে একা ফিরে সবাই চলে গেল কি জন্য। এক পর্যায়ে এভাবে যাওয়ার পরে আমার মা প্রথম যেদিন আমার মেজে বউ চলে যাওয়ার পরে আমার দেখতে আসবে, সেদিন আমি এক জায়গায় গেছে যাওয়ার পরে সেখান থেকে আমার খবর পাঠাইছে যে তোমার নানা তোমাকে যাইতে বলছে। কোথায়? তার বাসায়। কিভাবে যাবো আমি, আমার তো শুনলে আমার তো খুব মারধর করবে। এখন আমি গেছি, যাওয়ার পরে ওই দিন বাসায় মানে খুব বিরাট একটা মানে আওয়াজ সৃষ্টি করে আমার আব্বু। তো এই গ্রামের মানুষজন ধরে যে আমার 3টা মেয়ে নিয়ে গেছে, আমি কিছু বলি না, ছেলেটারে নিয়ে গেল, তাহলে আমি এখন কিভাবে থাকবো। এটা মানে আপনার আগের মানে ওনার আগের হাজবেন্ড মানে আপনার মাকে নিয়ে ধরনের কথা বলছে? হ্যাঁ। ওকে। এখন আমি কিভাবে থাকবো, এখন সে কিভাবে থাকবে, সে তো মনে করেন আমরা সব ওর কাছে চলে গেলে সে খুশি, কিন্তু এটা তো লোকের বোঝাতে হবে সে কিভাবে থাকবে। এখন আমার নানা তো আমার আবার খুবই ভালোবাসতেন, যে 3টা মেয়ের পরে একটা ছেলে, আমি মানে আমারে খুব আদর যত্ন করতেন। তখন আমার চলে আসে, তো ওই তারিখে আমার নিয়ে যাওয়া হয় ওখান থেকে লোকজনের ইয়েতে নিয়ে যাওয়া হয় যে ছেলেটা তার কাছে থাক।
তো এক পর্যায়ে তখন আমি এভাবে 5 পাস করি। ওই 5 পাস করি, কিন্তু আবার আমার ওই যে বিরাক স্কুল থেকে, আমি সরকারি স্কুল থেকে, ওখান থেকে আমার নিয়ে চলে আসা হয়, বিরাক স্কুল থেকে আমার আবার দেওয়া হয়। বিরাকে রাখলো কিভাবে, ওই বাড়তি হিসাবে একজন রাখলো, যে অফিসার আসলে আমার আবার লুকায় থাকতে হতো। অফিসাররা যখন আসবে তখন আমাকে লুকায় রাখতো। ওই ম্যাডাম তো তখন ওই আমার আম্মু বলে যাওয়ার পরে ওই দিন পর থেকে ম্যাডাম আমারও খুব ভালোবাসা শুরু করলো। ওই স্কুল থেকে সে মানে হাতে কলমে, মানে তখন আমার মানে পড়াশোনা খুব ভালো ছিলাম বলে তখন আমার বৃত্তি পরীক্ষা হতো। ক্লাস 5-এ 3 রকম বৃত্তি, সাধারণ বৃত্তি, ট্যালেন্ট পুল বৃত্তি আর আপনার গোল্ডেন বৃত্তি ছিল। তো আমি ওই ট্যালেন্ট পুল বৃত্তিতে আমি বই কিনে ওই বিরাট থেকে আমি পরীক্ষা দিয়ে আপনার ক্লাস 5-এ যখন ওই সমাপনী পরীক্ষা হবে, তখন এই চৌগাছা শাহাদত প্যালেট নামে একটা স্কুল আছে, ওই স্কুলে আমাদের পরীক্ষা হবে। একটু আগের ঘটনা আমি গেছি, জি। যে তখন যখন আমি ক্লাস 5-এ পড়বো, তখন কিন্তু আমার মেজো বোন আমার কাছে ছিল, আর কেউ ছিল না, বড় বোন তখন নাই। ওই যখন আমি পরীক্ষা দিব, আমাদের সকাল বিকাল 2টা পরীক্ষা ছিল, 7টা সাবজেক্ট ছিল, সেখানে আমাদের সকালে একটা বিকালে একটা পরীক্ষা হতো। তো এই দুপুরে আপনার ওই খাবারের ওই টাইমে, দুপুরে খাবার টাইমে স্কুলে হতো, পরীক্ষাটা দিয়ে লাঞ্চের টাইম ছিল 1 ঘন্টা, লাঞ্চ টাইমের মধ্যে সব খেয়ে নিত। এখন ওই স্কুলে তো সব মানে যশোর জেলার মধ্যে অনেক মানে উন্নত স্কুলে ছেলেপিলেরাও সব একসাথে পরীক্ষা দিচ্ছে। এখন সবাই লাঞ্চ টাইমের পরে খাবার খাওয়ার পরে আমার খাবার নিয়ে আসতো, আর মেজেবু কোনো দিন আসতে পারতো, কোনো দিন আসতে পারতো না। তো ওই কাছে যদি 10-20 টাকা থাকতো, ওই দিয়ে কিনে খেতাম। কিংবা পরীক্ষা শেষে যে জিজ্ঞাসা করবে যে ভাই পরীক্ষা কেমন হয়েছে, কি ভাই পরীক্ষা দিছো, কি খাইছো, সে মানুষটাও ছিল না। আশেপাশে সবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করতো, মানে আমার কাছে জিজ্ঞাসা করবে যে কি খাইছো, একজন যে কিভাবে পরীক্ষা দিছো, কি লিখছো, সে মানুষটাই পাইতাম না। আর আব্বু তো কোনোদিন আমার কাছে পরীক্ষার হলে আসেই নি। অনেকের গার্জেন আছে যে তাদের সাথে করে পরীক্ষার হলে নিয়ে আসবে, কিন্তু সময় তো খাবারই পেতাম না। কিন্তু খাবারই যখন পেতাম না, তখন কে জিজ্ঞাসা করবে যে ভাই তোমার পরীক্ষা কেমন হয়েছে, কি হয়েছে। তখন আর মেজো বোন কি করতো, ওই তার স্কুল ছুটি হতো 1:30টার সময়, সে রান্না বান্না করে আমি লাস্ট পরীক্ষা দিয়ে তারপরে স্কুল থেকে খেয়ে আসতাম। লাস্ট পরীক্ষা দিয়ে বলতে, যখন ওই লাঞ্চ টাইমে খেতে পারতাম না, ওই লাঞ্চ পরে বিকালে যে পরীক্ষাটা হতো, ওই বিকালে পরীক্ষার পরে গিয়ে আমি খাইতাম, খিদে পেটে পরীক্ষা দিতাম। প্রিয় শ্রোতা, সময় চলে যাচ্ছে এবং শীতল হচ্ছে, মানে মাথাটা পুরো শরীর কেমন জানি ভারলেস হয়ে যাচ্ছে। এগুলো গল্প, এগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া গল্প, এবং এই গল্পগুলো আমাদেরকে কাঁদায়। কিন্তু আমরা বিশ্বাস করি এই গল্প শুনে যদি একজন বাবাও সচেতন হন সন্তানের জন্য, তাহলে এই গল্পটা সার্থক হবে। কারণ সন্তান একটা উপহার, আল্লাহর একটা উপহার, এবং এই উপহারটাকে ঠিক মতো লালন পালন করতে না পারলে ওদেরকে দুনিয়াতে নিয়ে এসে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আমি বহুবার এই কথাটা বলেছি আপনাদেরকে। আমি কথা না বাড়িয়ে হানিফার কাছে আবার ফিরছি। হানিফা, জি বলুন। তারপরে লাস্ট পরীক্ষার সময় যখন খেতাম, তখন খুব ভালোই লাগতো। তখন কি করতাম, তখন এই সাইকেল চালায় আর পরীক্ষা দিতে যেতাম না। ওখানে ওই আমার ওই ভাড়া যে বাসা থাকতাম, বাসাতে কাছে স্কুল ছিল, স্কুল থাকার পরে আমি মেজবোন আর আমি তখন খাওয়া দাওয়া করে তখন একসাথে ফিরতাম। এর মধ্যে মেজবোন তো চলে যায়, পরে আমি একা হয়ে যাই। এবার ক্লাস 6-এ যখন উঠি, ক্লাস 6-এ ওঠার পরে ওই যে স্কুলে পরীক্ষা দিলাম, ওই স্কুলে আমার 6-এ ভর্তি করা হয়। চৌগাছার সবচাইতে ভালো স্কুল ওটা, চৌগাছার শাহাদত প্যালেট মাধ্যমিক বিদ্যালয়। 6-এ ভর্তি হই। তখন 6-এ ভর্তি হওয়ার পরে তো আমার উপরে তখন একটা চাপ সৃষ্টি হয় বলতে মানে পড়াশোনা খুব একটা ব্যাঘাত ঘটে বলতে, তখন আমার আব্বু তো, আমার একটা বোন আমার কাছে নাই, আমার আব্বু তো এভাবে চলাচল করে। তো আমি কি করলাম, এক পর্যায়ে আমার আম্মুরে খবর পাঠালাম, আমার তো সবাইকে তো, আমার বোনেরা তো ওখানে চলে গেছে, তো আমার এখানে থাকতে খুব সমস্যা আছে, আমাদেরকে নিয়ে যাও না ওখানে। তো আমার আম্মু ওই কথা শুনে আমাকে খুব কাঁদে। মানে ওই স্কুলে পাশাপাশি ছিল স্টান, ওই যে আমার বাস কাউন্ট আমার নানার, তো ওখানে এসে দাঁড়ায় থাকতাম টাকা নেওয়ার জন্য আমার নানার কাছে। তখন নানা দেখে মানে কোনো দিন খুব হাওয়া করে কেঁদে ফেলতো, বুকে নিয়ে কোলে করে নিয়ে আমার এই চার দোকানে বসে বিভিন্ন রকমের নাস্তা পানি খাওয়াইতো, টাকা দিত। দেওয়ার পরে এক পর্যায়ে আমার মামা তখন ব্যাংকে চাকরি করতো। আমার মামা এক পর্যায়ে বললো যে আমার ভাগ্নেটা খুব আদরের ভাগ্নে, যে সে তো কষ্ট করছে, আমরা 3টে ভাগ্নে যখন এখানে নিয়ে আসতে পারছি, পড়াশোনা করাতে পারছি, তাদের মানুষ করতে পারছি, আমার ভাগ্নেটারও আমি নিয়ে আসে করতে পারবো। তখন আমার মামা তখন কি করলো, ওই মামা আমার নিয়ে চলে আসলো। তখন আমরা 4 ভাই বোন এক জায়গায় হয়ে গেলাম। এক জায়গায় হয়ে যাওয়ার পরে
তো এই আমার বাবা আমার আবার চাপ সৃষ্টি করলো যখন আমার নিয়ে চলে আসলো, তখন চাপ সৃষ্টি করার পরে তো এই আমার যে কমিশনার যে কাকা ছিল ওনারা আমাকে ভয় পাইতো, বলছে তুই আর একটা কথা বলবি তো তোর এই গ্রাম থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, তুই যে এই 4টে মানুষ 4টে বাচ্চা সহ এইরকম অবস্থা করে বেড়াচ্ছিস, সেই বাচ্চাগুলো অবস্থা কি হবে? নানা তো পরিবেশ মোটামুটি ভালো, তারা মানুষ করতে পারবে, কিন্তু তুই কি করতে পারবি বাচ্চাটারে নিয়ে? এখন এক পর্যায়ে ওইভাবে থাকলো যে আমরা যে 4 ভাই বোন চলে গেছি, তা আমার বাবার মনে কিন্তু কোনো কষ্ট নাই, তার আর ভালো হয়েছে, সে এখন একা হয়ে গেছে। এভাবে থাকলে তখন নানাদের পরিবেশটা যে পরিবেশ ভালো, কিন্তু যে তাদের অবস্থাটা তাদের ভালো উন্নতি তা নয়, কিন্তু তারা খুব মায়া মায়া মমতাশীল ছিল যে আমরা এই যে এতিম হয়ে গেছে এখন। এখন আমাদের 4টে ভাই বোন, বড় বোনটারে তখন ওই ক্লিনিকে চাকরির বছরখানেক পরে তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যায় বলতে আমার সে বোনাই বা আছে মানে বিদেশ থেকে আসে, তার আমার বড় বোনের বিয়ের সম্বন্ধ আছে, তখন বিয়ে হয়ে যায়, তখন বড় বোনটা চলে যায়, তখন সংসার একটু অভাবের মধ্যে চলে আসে। তখন আমার বড় কি করতো, মাঝে মধ্যে আমার মায়ের আবার কিছু টাকা পয়সা দিত। আর বোনাইটা আমার খুব ভালো লোক ছিলেন, উনি আবার কিছু টাকা পয়সা দিত, যেহেতু এখন মেজো বোনটা পড়াশোনা করছে, ছোট বোনটা তখন ক্লাস অনে ভর্তি করায় আর কি, কিংবা তার এই স্কুলে দেবে এরকম একটা ভাব। তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন যখন আমি আসি স্কুলে, যখন আসি তখন আমার এই স্কুলে আমাকে মানে যে হাই স্কুলে মাদের এখানে ভর্তি করবে, ওই হাই স্কুলে আমাকে নিচ্ছিল না বলতে আমার এই মানে পরিবারের ব্যাকগ্রাউন্ড ভেবে নিচ্ছিল না, যে হেড টিচার। তো ওখানে যে অ্যাডিশনাল যে টিচারটা ছিলেন তার নাম লিয়াকত আলী স্যার, স্যারকে আমি এখনো খুব মিস করি, আমার পাশেই বাসা আর কি, সে এখন রিটায়ার্ড হয়ে গেছে। সে নিজে হাতে আমার দায়িত্ব নিয়ে আমার স্কুলে ভর্তি করায়। ওই স্যারটা আমাকে পুরো বাবার মতো মানুষ করে, স্কুল হলেও তো একটা টিচারের মতো, কিন্তু না, সে আমাকে খুব মানে একটা বাবার স্নেহ দিয়ে স্কুলে আমাকে ভর্তি করায়, এবং তার ওই ভর্তি করায় আমি তার মানে একেবারে তার কাছের লোক হয়ে যায় একটা। সেই স্কুল ছাড়াও আমাকে খোঁজ নিত যে কি পড়াশোনা কেমন চলছে, কি বৃত্তান্ত, খুবই তাকে আমি এখনো ভুলে নাই। এরকম জীবনে মানে কিছু কিছু মানুষ পেয়েছি, তাদের কথা আমি এখনো খুব ভাবি, যে ওই স্কুলে পড়লাম, ওইভাবে পড়তে তো ওই স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। আমাদের স্কুলের নাম ছিল মুক্তিনগর শহীদ সারণী মাধ্যমিক বিদ্যালয়। তো ওই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2014 সালে। 2014 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এর মধ্যে আমার মেজো বোন কলেজে পড়তে আমার মেজো বোন আমার দেখতে খুব সুন্দর ছিল। সুন্দর থাকলে আমার মেজো বোন আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে তো আমরা এখন দুই ভাই বোন আছি। তো ওইভাবে আমরা দুই বোন পার হয়ে যাই। আমরা আছি আমি আর আমার ছোট বোন। এর মধ্যে আবার কি হতো, ওই নানীদের যে ঘরটা আগে ছিল, ঘরটা খুব ছোট ছিল বলতে চলাচলে খুব কষ্ট হতো। যে ছোট ছিল, আমরা 13 জন তখন আমার নানীদের বাসার সদস্য। 13 জন সদস্য বলতে আমার ছোট খালা ছিল, ছোট খালা বিয়ে দিয়েছিল আমার আব্বু শয়তানি করে একটা মানে অন্য হাতে তুলে দিচ্ছিল। দেওয়ার পরে তো ওই 2টা বাচ্চা হয়। তারপরে আমার ওই খালু চলে যায় বিদেশে, আর খালাদের খোঁজ নেয় না। 2টা বাচ্চা সহ খালা থাকে, প্লাস আমরা তখন 5 জন ছিলাম। যখন আমার বোনেদের বিয়ে হয়নি, 5 জন, আমার নানি, নানা আর মামা আর বুড়ো মা ছিল। আমি যেদিন চলে আসি এখানে আমার নানিদের এখানে, তখন তার কয়েক মাস পরে আমার মামা আমার বিয়ে করার পরে তো ওই মামা তো খরচপাতি দিত। তো মামি যখন আসলো তখন মামি কয়েক মাস ভালোই ছিল, কিন্তু তারপরে আমাদের খরচপাতি দিতে দিত না। কিন্তু পরে আবার কি করতাম, আমার এই নানিদের যে ঘরটা ছোট ছিল, আমার মারা তখন ভাড়া থাকতো চৌগাছা। ওই চৌগাছা তখন ভাড়া থাকতো, ছোট ঘর তো, আমরা এখানে তো সবাই থাকা যাবে না। তখন মা কি করলো, যে হসপিটালে চাকরি নিল। আমার মা 3000 টাকা বেতন পায়, আমার বড় তখন পাই 3500 টাকা। এই 6500 টাকা চাকরি করে এবং ওই চৌগাছায় ভাড়া থাকে। 1000 টাকা একটা রুম নিয়ে ভাড়া থাকে। তো এই ভাড়া থাকা অবস্থায় তো মারা তখন এই মামি যখন আসলো তখন তো জায়গা আরো মানে শর্ট হয়ে গেল। তো শর্ট হওয়ার পরে তো আমার এক বন্ধু ছিল, তার নাম বাবু। মানে আমার জীবনে তার সাথে খুব মেলামেশা করছি। ওর সাথে আমি খুব মানে পুরো সময়টা মানে বাকি সময়টা কাটাতাম, স্কুল তারপরে প্রাইভেট কোচিং এগুলো বাদে বাকি সময়টা আমি ওর সাথে কাটাতাম। রাতেও ওর সাথে ঘুমাতাম। কিন্তু ওর মা কি করতো, যে আমাকে মানে ওর সাথে মিশতে দিত না। এখানেও নানা বাড়ি সবাই একই অবস্থা, কোনো বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে মিশতে পারতাম না। সবাই জানি কেমন একটা ইয়ে করতো। নানীদের আবার সবাই বলতো যে মানে ওর বাবা ভালো না, ও ভালো হবে না, ওরে অন্য কাজে দিয়ে দাও, পড়াশোনা করাবে না। তখন নানা সবাইকে আবার ধমক দিত।
ধমক দিত। তো বলছো আমার নাত ছেলে আমার নাতনা কিভাবে মানুষ হবে সে আমাদের দায়িত্ব, পাড়া কারো কথা শুনে তো আমরা এদেরকে ইয়ে করবো না। আমার নানা নানি, আমার জীবনটা আমার নানা নানি আছে বিধায় হয়তো একটু পড়াশোনা করতে পারছে, আমার বোনের এখন ভালো অবস্থা আছে, ভালো পরিবেশে আছে, আমরাও আছি তাদের সহযোগিতা আর কি। এখন এভাবে চলতে থাকলো। একদিন রাতে মানে চৌরাস্তা থেকে যখন আমার মামা সবার প্রতি সপ্তাহে বাড়ি এসে শুক্র শনিবার ছুটি থাকতো ব্যাংক, বাসায় আসলে তো আমার আপুরা আসতো, মারা আসতো। তো কি করতো, ওই সবারই এক বাসায় ধরতো না। তখন আমার ওই বাবু, ওই যে বন্ধুটা ছিল না বাবু, ওর বাসায় আমরা মাঝে মাঝে ঘুমোতাম। তো এই ঘুমানোর পর ওর মা একদিন বলছে যে মানে ও কি জন্য আসে তোর কাছে, কি জন্য ঘুমাই, ও মানে নানা ধরনের কথা শুনতো। এগুলো আমি শুনতাম, মানে আমার সামনে বলতো না, ও যখন থেকে তখন বলতো। তখন আমি এক কথা শুনে ওই দিন রাত্রে উঠে আসি। উঠে এসে তো ওই দিন রাত্রে আমি আর বাসায় জানাইনি যে আমি মানে এখন বাসায় গিয়েও তো মানে কেমন, বাসায় গিয়েও তো জায়গা নাই ঘুমানোর, এখন ঘুমাবো কোথায়, মারা আসছে, সবাই আসছে, আর মামি তো ওইভাবে থাকবে না যে মিলে ঝিলে থাকবে, ওইভাবে তো থাকবে না আমাদের সাথে। এখন ওই দিন রাত্রে আমি কি করছি, আমাদের পাশে একটা পুকুর আছে, পুকুর পাড়ে একটা বিচলি আছে, ওখানে কচুর পাতা ছিল বড় বড়, ওইগুলো কেটে ওখানে আমি ঘুমাই বসছি রাতে। তো তখনও কিন্তু রাতে আমি মানে থাকতে পারি না, একা ভয় করে। তারপরও আমি একটা ঝোপের আড়ালে ওখানে কচুর পাতা নিজের বিচলি মানে ওই বিচলি বিছায় কচুর পাতা নিয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়লে তো ওই দিন সকালে খুব ভোরে উঠছে, উঠে হাঁটা চলে, মানুষ দেখলে আর কি বলবে কি না বলবে, এগুলো আমি মানে খুব মানে রাতে ঘুম খুব কমই হয়েছে, কিন্তু রাতটা আমার খুব গেছে খুব কষ্টে। যে আজকে আমার যে জায়গাটুক ধারণা জায়গাটুক ছিল বাবা বিক্রি করে দিচ্ছে, এখন না আমাদের বাসায় তো তেমন ইয়ে নাই যে এখানে ইয়ে করে থাকবো, লেখাপড়া কষ্ট করে এখানে করছি। তো এখন এই রাতটা আমি কই যাবো, তো ওখানে থাকছি। থাকার পরে রাতটা খুব কষ্ট করে কাটাইছি। যে একজন বলছে তার বাসায় থাকা যাবে না, এখন আমি জানছি যে আমার বাসায় গেলে আমার এখন থাকা যাবে না, আমি থাকবো, আমার তো নিজের একটা পরিস্থিতি ভেবে নিতে হবে। তখন ওই রাতটা ওইভাবে কাটালাম। কাটিয়ে তো পরদিন সকালে উঠে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে বসে আছি এবার এক সময় গিয়ে এই টিফিন দিতে হবে তখন হাই স্কুলে। তো এই টিফিনে বাসায় না গিয়ে আমি বসে আছি মানে স্কুলের মাঠে। তো আমার ওই স্যার আমাকে ডেকে সে খাবার এনতো, মাঝে মধ্যে আমার ওই স্যার কি করতো, ওই টিফিনে আবার স্যারে খাবারও খাওয়াইতো। তখন ওই খাবার ওই মানে রাখছে, আমি ওই দিন আর আসিনি। বলতে কি তোমার কি মন খারাপ? আমি বলছি না স্যার, আমি এই বাসায় যাচ্ছি না, আমার একটু শরীরটা আমাদের ভালো লাগছে না, তো আমি একটু বসে আছি রোদে। ওকে। এখন ওই স্যার বলছে তাহলে শরীর ভালো থাকলে বাসায় যাও। আমি আছে স্যার মানে হেড স্যারকে বলে তোমার ছুটি দিয়ে তুমি বাসায় যাও। বলছে না স্যার, আমি সেরকম শরীর খারাপ না, আমি থাকতে পারবো, সমস্যা নেই। তো ওই দিন থাকলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা আঘাত লাগতো। ওখানে নানি বাড়ি যখন থাকতাম তখন তো মানুষ বলতো যে এর মধ্যে আমি আমার গ্রামের বাড়িতেও যেতাম, যদি ওই আম গাছ মতো তাকাতাম, আম পেকে থাকতো যে আম খেতে পারবো কিনা, কিন্তু ওইগুলো আর ছুঁতে পারতাম না, খাইতেও পারতাম না। আর মাঝে মধ্যে আবার ওই যে বেশিরভাগ সময় কাটাতাম আমার ওই সেই নদীর পাড়ে গিয়ে বলতে ওই বট গাছের ওখানে গিয়ে সময় কাটাতাম বেশি। ওখানে যাইতাম, ওই আবার আমাদের জায়গাটা দেখতাম, ওখানে দেখতাম আগে সেই পরিবেশটা নাই। এখন ওইভাবে চলতে থাকার পরে নানাদের এখানে বিভিন্ন রকমের মানুষ কথা শোনাইতো, আমার মারা আবার আমি তখন নানিদের বাসায় থাকতাম, আর আমার 3টা বোন আর আমার ওই মা থাকতো, তখন ওই চৌগাছায় ভাড়া থাকতো ওরা। আমার ওই মেজো বোন গার্লস স্কুলে পড়তো, আর ওই আছে বড় বোন তখন বিয়ে আছে, তখন ওখানে থাকে, বিয়ের সাথে পরে, এটা বিয়ের আগে ঘটনা বলছি। তখন এই নানি বাড়ি ওখানে থাকার পরে তো এই মানুষ বিভিন্ন রকম কথা শোনাতো যে একে ভালো না ছেলে, কারোর সাথে মিশতে পারতাম না এক কথায়। কিন্তু আমার মনে একটাই ধাক্কা লাগতো যে আজকে আমার বাবা মা ঠিক নাই বলতে বাবা মা যে আমার কাছে নাই, আমার নিজের বলে কোনো জায়গা জমি নাই বলে মানুষ আমার সাথে এরকম ব্যবহার করে। কিন্তু ওইগুলো আমি অনেক বড় ইয়ে করে ভাবতাম যে আল্লাহ তাআলা আমার কবে একটু প্রতিষ্ঠিত করবে, কবে আমি এইসব কথার হাত থেকে বাঁচবো, এমন এইসব মানে বিভিন্ন কথাবার্তা আর কি। এই এক পর্যায়ে কি করতাম, ওই যে মানুষের কথা শোনা পরে সন্ধ্যায় আমাদের বাসার পিছনে একটা সিঁড়ি পুকুর আছে, সিঁড়ি পুকুরে বসে মানে খুবই কান্নাকাটি করতাম একা। আর এগুলো নিয়ে ভাবতাম। আবার যেদিন কি আমার সপ্তাহ যেদিন ওই যে শুক্র শনিবার আসতো, সেদিন আমি ওই দিনটার অপেক্ষায় থাকতাম। মামা আসলে আমার মিষ্টি নিয়ে আসতো, তারপরে আমাকে যাওয়ার সময় কিছু টাকা দিয়ে দিত,
ওই দিন আমার আম্মুরা আসতো। এক পর্যায়ে খুশি থাকতাম, আর এক পর্যায়ে খারাপ মন মানসিকতা থাকতাম যে আম্মুরা আসলে হয়তো আমি থাকবো কোথায়, থাকবো কোথায়। আর এক পর্যায়ে ভালো লাগতো যে তাদের মুখ সবার দেখতে পারবো এবং ভালো মন্দ খেতে পারবো। তখন এই চিন্তাটা করতাম। কিন্তু ওই দিন আমি কিন্তু ওই যখন আমার আম্মুরা আসতো তখন কিন্তু আমি ওই প্রতিনিয়ত কিন্তু ওই যে বিচলির ওখানে ঘুমাইতাম, বিচলি পেতে ওই যে কচুর পাতার ওখানে ঘুমাইতাম। এবং আমার আম্মুরা নাকে জিজ্ঞেস করলে আমি বাবুরে বলছিলাম যে যদি জিজ্ঞাসা করে তো বলবা যে তোমার কাছে আমি থাকি। তাদেরকে আমি বুঝতে দেয়নি যে আমি ওখানে থাকতাম। প্রতিটা মানুষের জীবনেই একটা করে গল্প থাকে, সেই গল্পের সাথে হয়তো লক্ষ লক্ষ মানুষের জীবন গল্প মিলে যায়। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে হানিফার কাছে আবারও ফিরছি। হানিফা, জি বলুন। এর মধ্যে আমার মেজো বোন আর আমার বড় বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে। আর আমি যখন এসএসসি পরীক্ষা দেবো তখন আমার ছোট বোনটা মানে ক্লাস 3-তে কিংবা 2-তে পড়ে। এখন আমি এসএসসি পরীক্ষা দিন দেবো, সেদিন আমার মামা তো চাকরিতে, আমার মেজো 2 বোনের বিয়ে হয়ে গেছে, আর আম্মু হসপিটালে চাকরি করে। এখন আমি গেছি একা একা পরীক্ষা দিতে গেলে যে প্রথম যে ওই যে আপনার মানে পরীক্ষা, এখন তো পরীক্ষা হয় আপনার এই সিট নাম্বার দেখে দেখে, সবার গার্জিয়ান আসছে। এখন আমি আমার ওই স্যার আমাকে নিয়ে গেছে সাথে করে, আমাদের লেখক স্যার, উনি গেছে, উনি আমার সবকিছু দেখায় দেখে আসছে। ওনার কাছ থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি, তো আমার আর কোনো শিক্ষার দরকার নাই। আমার যে বাবা মার কোনো শিক্ষা আমি পাইনি, তা আমি মানুষের সম্মান করতে জানি কিনা এটা আমি জানি না, কিন্তু ওর কাছ থেকে, আমার ওই স্যারের কাছ থেকে যে শিক্ষাটুকু পেয়েছি, তা আমি মনে করি শিক্ষাটুকু আমার সারা জীবন কাজে লাগবে ওইটুকু সময়ের মধ্যে। এখন তার এভাবে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার আবার কি হলো, এর মধ্যে আমার মেজো বোন রে যে বিয়ে করছিল, সে আবার মানে একটা নষ্ট টাইপের ছেলে ছিল বলতে নিশা দ্রব্য করতো। তবে মেজো বোনরা আমাকে মারধর করতো। মারধর করার পরে এক পর্যায়ে আমি আমার মেজো বোনরে তখন আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমি একটু কাজ কাম করি, মাঝে খেতে কাজ কাম করি, তারপরে মানে বিভিন্ন খেতে কাজ কাম করে কিছু টাকা পয়সা নিজের খরচটা নিজে আর কি তুলতে পারি। তখন এক পর্যায়ে আমার মেজো বোনের এরকম মারধর করার পরে তো আমার মেজো বোনরে আমি নিয়ে চলে আসি। তারপরে আপনার ওই যে এসএসসি পরীক্ষা আমি খুব ভালোভাবে দিলাম, তো রেজাল্টও মোটামুটি আসলো ভালো। তারপরে আসার পরে কি করলাম, ওই যে আর মা তখন আর কাজ কাম করতে পারে না। তারপরে ওই যে আমি এসএসসি পরীক্ষার পরে আমার এক ভাই আছে, ওই যে আমার গ্রামের, আমার ওই বাবা বাড়ি গ্রামের ওখানে এক ভাই আছে, তার নাম ইমরান। তার একটা মাছের আড়ত ছিল, পাইকারি যে মাছের আড়ত গুলো থাকে, আউট ছিল। সেখানে নিয়ে গিয়ে আমাকে একটা চাকরি দেয় ম্যানেজারের, এসএসসি পরীক্ষার পরে এটা। তো আমাকে সে চাকরি দেয়, সে মানে খাতা কলমে লেখালেখি কাজ এগুলো দেয়। সে আমাকে 3,000 টাকা বেতন দেয়। 3,000 বেতন তার ওখানে বছরখানিক করার পর ওখান থেকে পরিচিত হয়ে আমার দাদা, মানে আমার ভাইয়ের দাদার সাথে যে দাদা, আমার দাদার সাথে ওই দাদা ছিল আমার এই মন্ত্রী ইউনিয়নের চেয়ারম্যানের সাথে পরিচিত হয়। উনি আমার খুব ভালোবাসে, খুব ভালোভাবে ইয়ে করে, যেতে আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনে তারা আমারে খুব মানে ভালো একটা মানে এক্সপেক্ট করে। এখন তারপরে ওই যে দাদার সাথে পরিচিত হয়ে ওই দাদা একদিন আমার ওই যে এমপি স্যারের কাছে নিয়ে গিয়ে তো বললো যে ছেলেটা এরকম অবস্থা, তার পরিবার এরকম, তা আমি তো এখানে বছর রাখছি, তার সংসার তো এখন বড়, তার বোনের বিয়ে হয়েছে, তার বোনের এখন তার বাসা আসে, তার মনে একটা আপ্যায়ন বলে একটা কথা আছে, তার তো এখন মানে এই অবস্থা, তার মানে জায়গা জমি বলেও কিছু নাই, সে খুবই খারাপ অবস্থা, এক কথা বলা যায় সে এতিম। তো তার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এখন সেই এমপি স্যার বললো যে মানে সেদিন সে যশোরে একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা সেরে তো আমার দাদারে বললো ওরে আপনি ঢাকা পাঠাই দেন। আমার মানে সে ভিজিটিং কার্ড দিল, ঢাকা পাঠাই দেওয়ার একটা চিন্তা ভাবনা। তখন আর মা আমাকে যেতে দিচ্ছিল না ঢাকায়, যে ওই প্রথম ঢাকা আসবো, তো এই ঢাকা আমাকে যেতে দিচ্ছিল না। তো এই ঢাকায় না আসার পরে তো এই আপনার কি হলো, ওই যে ওই সাথে আমার আসলো ওই দাদারও একটু কাজ ছিল সচিবালয়, উনি আসলো ওই এমপি স্যারের বাসায়, দুজনে গেলাম। যাওয়ার পরে তো আমি প্রথম 2-3 দিন গিয়ে যে ফিরে আসছি, এমপি স্যার একটু চেষ্টা করছে কিন্তু কোনো জায়গায় কাজ হয় না। পরে তো ওই এক পর্যায়ে চলতে থাকার পরে আমি এখানে আবার একটা অন্য জায়গায় ঢাকা এক জায়গায় চাকরি নিলাম। যে এমপি স্যার বললে একটু দেরি হবে, এক জায়গায় কইছি তো একটু দেরি হবে, তো আমি এক জায়গায় চাকরি নিলাম বলতে আমি মানুষটা এখনো বলবো না, আমি বর্তমানে যার এখানে আছি এখনো, তার নাম হচ্ছে আহসান হাবিব স্যার। তিনি কানাডার ভিসা করেন, প্লাস ওই যে অর্থ মন্ত্রণালয়ে কাজ করেন।
এখন তার ওখানে একটা চাকরি দিল তার অফিসে। তার অফিসে প্রায় এখানে এসে আমি আবার পড়াশোনা আমি বন্ধ করি নাই। পড়াশোনার বন্ধ না, এর মধ্যে আমার 2 বছর গ্যাপ দিছিল। আর পারিবারিক অবস্থার জন্য 2 বছর গ্যাপ দিছিল। গ্যাপ যাওয়ার পরে আমি পড়াশোনা করতে পারি না। তো যখন আহসান হাবিব স্যারের অফিসে যখন আমি কাজ নিলাম, তখন সে আমাকে বই কিনে দিল। তারপরে পড়াশোনা যাবতীয় পরীক্ষা সুযোগ সুবিধা যা লাগে সমস্ত সবকিছু, থাকা খাওয়ার মিলে সবকিছু দিত। সে আমাকে প্রতি বৃহস্পতিবারে যাওয়ার আগে আমাকে টাকা দিত, খাওয়ার টাকা, আর বেতনও দিত। সে বেতন দিত আমাকে 6,000 টাকা। তো মোটামুটি এভাবে চলছিল। চলে এসে মানে স্যারের কথা আমি এখনো ভুলবো না। স্যার যেভাবে আমাকে মানুষ করছে, তার একমাত্র তার ছেলের মতন করে আমাকে মানুষ করেছে। তার ঢাকা শহরে কেউ কারো খোঁজ নেয় না, অথচ তিনি আমার 3 বেলা খাবার খোঁজ নিচ্ছে, তার বাসায় ভালো মন্দ রান্না করে পাঠাই দিচ্ছে, না ডাকছে। এভাবে এখানে কাটতে লাগলো। তারপরে আমার সংসারটা তখন মোটামুটি পর্যায়ে বড় হতে লাগছে, কারণ বোনেরা আসে যায়, একটা খরচ খরচা একটু অন্যরকম। তো এই এমপি স্যার একদিন কি করলো যে আমি আরেকদিন গেছি একা একা। গেলে এমপি স্যার ওই যে আমাকে ওই আমার যে এখন বর্তমান যে অফিসে আমি জব করছি, সেই অফিসে আমার যে বিকর্ণ কুমার ঘোষ স্যার ডাক্তার, ইনার অফিসে আমি প্রথম দিন যাই। ইনার ভিজিটিং কার্ড দিয়ে নাম্বার দিয়ে পাঠায়, অ্যাড্রেস দিয়ে, আইসিটি টাওয়ার আগারগাঁও, ওখানে আমি যাই প্রথম দিন যাওয়ার পরে তিনি আমাকে মানে সময় দিতে পারেন না বলতে, তিনি একটা প্রোগ্রাম ছিল ওই দিন আসতে পারে নাই। প্রথম দিন ডাকলো, ওই দিন আমি আসতে পারি না। দ্বিতীয় দিন সকালে গেছি, সকালে গিয়ে তিনি আমার সিভি নিল, আচ্ছা, কাগজপাতি গুলো নিল। তো ওই দিন আমার বললো যে টেকনিশিয়ানের পদে একটা চাকরি দিবে। টেকনিশিয়ান পদে তখন আপনি কোন ক্লাসে করেন? তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। ওই দিন আসলাম, এসে স্যার সিবি নিল। সিবি নিয়ে বললো যে আমার একটা টেকনিশিয়ানের লোক লাগবে। তো আমার তো এখন তাহলে আমি তোমার টেকনিশিয়ানের লোক নিয়ে তো ইন্টারমিডিয়েট পাস লাগবে। রাইট। তো তখন আমি স্যার বললো যে স্যার, আমি বললাম স্যার আপনি যে কোনো একটা কাজ দেন আমাকে, আমার তো এই মুহূর্তে কাজটা খুবই দরকার। তো ওই স্যারের ওই কথা স্যার শুনে স্যার বললো যে কি ঠিক আছে, আমি দেখবানে কি করা যায়। আচ্ছা, উনি কি ছিলেন আরেকবার যদি বলেন, এই স্যারটা কে ছিলেন? স্যার উনি হচ্ছে এখন জয়েন্ট সেক্রেটারি আইসিটি ডিভিশনের। আইসিটি ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি। নাম কি ভদ্রলোকের? ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ। ওকে, একটা কথা বলি, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছে কিনা? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। তো একটা কথা আছে না, হিমালয় দেখার জন্য আসলে নেপালে যাওয়ার কোনো দরকার নাই, বা হিমালয়ের পাদদেশে যাওয়ার দরকার নেই। হিমালয়ের মতো মানুষ থাকে না আমাদের সামনে। একই সাথে পশু দেখার জন্য বনে যাওয়ার দরকার নেই, পশুর চেয়েও ভয়ানকতম পশুই মানুষের মধ্যেই বিরাজ করে। আমার সঙ্গে রয়েছে আজকে হানিফা, ওর নাম হচ্ছে আবু হানিফা। আমি জানি না ওর নামটা কে রেখেছিল। কে রেখেছিল আপনার নাম? আমার নাম রেখেছিল আমার মা। আপনার মা? জি। ঠিক আছে, চলুন তারপর কি হলো? এভাবে আমি স্যারের কাছে আসলাম। স্যার তো বললো টেকনিশিয়ান পদে তোমার একটা চাকরি দেওয়া যেত, কিন্তু আমার এটা টেকনিশিয়ান লোক লাগে, বাকি এখন কোনো পদবি খালি নাই, তো তোমার তো সার্টিফিকেট অনুযায়ী মিলছে না। তখন আমি কি করতে পারি? তো আমি বললাম স্যার আপনি দেখেন, আমার একটা চাকরি খুবই দরকার। আমি আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড তখন আমি স্যারের কিছু জানাই নাই। আমি শুধু একটা কথা বলছি, স্যার চাকরিটা আমার খুব দরকার। তো বললো ঠিক আছে, আমি একটু দেখবো আজকে, তুমি আজকে আসো, আমি পরবর্তী তোমাকে খোঁজ দিব। মানে তারপরে স্যার আমাকে একটা কফি দিল, আমি কফি খেয়ে তখন অফিস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে তার 2 দিন পরে আমি সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করতে গেছি আমাদের মোহাম্মদপুর, আমি যে বাসায় থাকি মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে, আমি রুচিতা রেস্টুরেন্টে নাস্তা করছি। নাস্তা করলে সেখানে আমি একটা রুটি নিছি আর 10 টাকার ভাজি নিছি, নিয়ে আমি খাচ্ছি। খাওয়ার পরে ওই যে খাচ্ছি ওই টাইমে আমার স্যার আমাকে ফোন দিয়ে আমি স্যারের নাম্বার থেকে মানে মানে খুব খুশি হয়েছিলাম যে স্যার আমাকে ফোন দিয়েছে, হয়তো নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করবে। এখন আমি ওই মানে খাইতে খাইতে মানে খাওয়ার অর্ধেক প্রায় ওই অবস্থা আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি স্যার বললো যে কি তুমি যেদিন আমি ফোন দিল তার পরদিন সকালে আমাকে অফিসে যেতে বলছে, তার সহকারী হিসেবে আমাকে জয়েন দিবে এই কথা বলছে। বলার পরে বলছে পরদিন তুমি আসবা, অফিসে আসবে, তোমার এভাবে একটা কাজ আমি দিচ্ছি। তো দেওয়ার পরে তো আমি ওই খুশিতে তো মানে ওখানে একটা রুটির জায়গায় আমি আর একটা মানে রুটিনে একটু মাংস নিছি, মানে খুব খুশি লাগছিল তখন যে আমি খুবই খুশি হয়েছি আর কি। যে পরের দিন সকালে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, এখন আনন্দে গুছিয়ে আমি স্যারের কাছে গেছি। এখন স্যারের কাছে গেলে সে আমাকে ওই দিনই জয়েন দিয়ে দেয়। কত সালের দিকে এটা? এটা আমার 2017 সালের 20 ডিসেম্বর। ওকে, তারপর
জয়েন্ট দিয়ে দেয়। এখন তারপরে আমি কাজ ভালোভাবে করছি। অফিসটা দেখে আমার এত পছন্দ হয় যে আমার মনে হয় যে আমার জীবনে এর চাইতে আর বেশি কিছু পাওয়ার নাই, মানে চাওয়ারও নাই। আমি এখন মানে আপনি ঢাকা শহরের কথা বলছেন, হ্যাঁ। অফিসটা কোথায়? অফিসটা আইসিটি আগারগাঁও, ঢাকা। জি। এখন আমি অফিসে মানে ওই দিন খুব খুশিতে আমি দিনটা কাটাচ্ছি, কাজ কাম করছি স্যারের সাথে। এখন কাজ কাম করলে আমি ওই দিন আপনারাই মানে অফিসটা দেখে আমার এতই ভালো লাগে, এতই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ একটা অফিস, এর আগে আমি কোথাও দেখি নাই। তো ওই অফিসটা জব করছি, জব করতে করতে মানে আমার জীবনে শুধু মনে হচ্ছে যে কি এর বেশি কিছু আমার আর দরকার নাই এখনো পর্যন্ত, যেটা যে এর বেশি কিছু আমার দরকার না। আমি যে আজ আমার যেখানে আমার টাকা নাই, আমার কোনো লোকজন নাই, যেখানে আমার বাবা মার কোনো মানে ইয়ে নাই যে একজন একটা রিকোয়েস্ট করে চাকরি দিবে, শুধু আমার এখানে এই পর্যন্ত আসার মূল একটা উদ্দেশ্য সেখানে হচ্ছে আমার এই যে ভাইটা তার আউটে চাকরি দিল, চাকরি দেওয়ার পরে চেয়ারম্যান দাদা নিয়ে গেছে, এমপির কাছে গেল, এমপি স্যার আমাকে এত এটা সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছে। এমপিটাকে? এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সংসদ সদস্য 2 আসন, যশোর 2 আসন। জি। স্যারকে আমি কোনোদিনও ভুলবো না, স্যার আমার জন্য যেটা করেছে মানে অনেক করছে স্যার। আর আমি মনে করি যে আমাদের যে বর্তমান এমপি, তিনি যদি আমাদের এই 2 আসনে যদি মনে করেন যে সারা জীবনও থাকে, তো মানুষের মনে আপত্তি হবে না যে তিনি এমপি থেকে বরখাস্ত হয়ে যান। মানে আচ্ছা। এত মানে মানুষের সাথে এত ভেরি গুড। ভালোভাবে সে মিশে। উই লাইক এই ধরনের অ্যাপ্রিসিয়েশন তো সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া একটা রাজনীতিবিদদের জন্য প্রয়োজন এবং অনেক বড় সার্টিফিকেট আমি মনে করি। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে আপনার জীবন গল্পে আমি আরেকটু ফিরে আসতে চাই। একটা হচ্ছে যে অবর্ণনীয় জীবন, সেটার খুব অল্প সময়েই আপনি কিছুটা হলেও আমাদেরকে বলেছেন, কিন্তু তার আগে আপনি আমাকে আরেকটা বিষয় বলেন। আপনি যখন জবে জয়েন করলেন তখন তো আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়নি, না। তো তার মানে আপনি কি এখন পড়াশোনা ছেড়ে দিয়েছেন না হ্যাঁ, পড়ছেন? মাঝে ওই চাকরিতে ঢাকা আসার 1 বছর আমার গ্যাপ যায়। 1 বছর গ্যাপ যায় বলতে আমি তখন এই অফিস চাকরি করার আগে আমি 1 বছর পড়তে পারি টাকা পয়সার জন্য। তবে এখানে আসার পরে আমি আবার অ্যাডমিশন নিই। এখন আমি বর্তমানে আপনার সেকেন্ড ইয়ারে আছি, এই আপনার এই ইন্টারমিডিয়েট ইয়েতে আছে আমি পরীক্ষা, এবার পরীক্ষার্থী। পরীক্ষা মানে কোথা থেকে পরীক্ষা দিচ্ছিলাম? আমি যশোরে পরীক্ষা দিব। যশোরে পরীক্ষা দেবেন? তো খুব ভালো। আপনার মান্থলি এখন ইনকাম কত? আমার ইনকাম এখন 22,000 টাকা। 20-22 হাজার টাকা। 20-22 হাজার টাকা ও মানে বেসিক 8,250। আচ্ছা। আর টোটালি আমার 20,100। এটা কি গভর্নমেন্ট জব? হ্যাঁ, গভর্নমেন্ট জব। মাশাআল্লাহ। দিস ইজ অ্যামেজিং। অ্যামেজিং এই অর্থে বলছি যে এই ছেলেটার যে অবর্ণনীয় শৈশব, সৃষ্টিকর্তা ওর দিকে মুখ তুলে তাকিয়েছে এবং ও অনেক ভালো একটা জায়গাতে এখন আছে। গল্পটা এখানে শেষ হয়েই যাচ্ছে বলতে হবে আমাদের, কিন্তু রেশটা যেন কোথায় থেকে যায়। আমি একটু যদি জানতে চাই যে আপনি তখন আপনার মাকে সঙ্গে করে আছেন? জি, মাকে আর আমার ছোট বোনটাকে নিয়ে আমি সঙ্গে করে আসি। ছোট বোনটা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তেছে। আমি চাই যে আমার মনে এখন একটাই উদ্দেশ্য যে আমি যে টাকা এখন ইনকাম করি তা আমার আমি খুব ভালো পর্যায়ে আছি, আল্লাহর রহমতে খুব ভালো পর্যায়ে আছি। আমি 10-এর মধ্যে চলতে পারি, 10-এর মধ্যে ইয়ে করতে পারি। আর আমার ছোট বোনটাকে আমি যেহেতু 2টা বোন পার হয়ে গেছে, তাদের হয়তো সংসারে কিছু দেওয়া ছাড়া কিছু করতে পারবো না, কিন্তু আমার একটা এখন মূল উদ্দেশ্য হচ্ছে মাকে ভালোভাবে দেখবো। আর আমার ছোট বোনটাকে আমি আমার মনের মতন করে মানুষ করবো, যাতে তার জীবনে আর কোনো দুঃখের ছায়া না আসে। শুধু তার জীবনেই না, যে আমার আমি যে লাইফে যে কষ্টটুকু আমি পেয়েছি আর আমার বোনেরা পেয়েছে, তা আমি আপনার এই প্রিয় শ্রোতাদের কাছে আমি একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আপনারা যদি সংসার বাঁধেন, সে সংসারকে যাতে এমন ভাবে বাঁধবেন যাতে একটা বাচ্চার কোনো ক্ষতি না হয়। যে আপনাদের সংসারে বিচ্ছেদ হলো আপনাদের দুজনের কারণে হলো, সেই প্রভাবটা তার বাচ্চাদের উপরে আসবে। সেই একটা বাচ্চা কখন তার মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে, কখন তার পড়াশোনা করার একটা আসবে, সেই সময়টা যাতে তার মা বাবার সে পাশে পায়। মা বাবা ছাড়া একটা সন্তানের জীবনে কোনো মূল্য নাই। আমি যেভাবে মানুষের কথা শুনছি, থাকা জায়গা পাইনি, আপনার কচু পাতার উপরে শুয়েছি, তারপরে এরকম বিভিন্ন রকমের কষ্ট যেগুলো আমার জীবনে এসেছে, সেগুলো যেন আমার পৃথিবীতে কোনো বাচ্চাদের উপর যেন এই প্রভাবটা না আসে। আমার গল্পটা আজকে এখানে বলতে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমরা যেহেতু এখন যারা ভালোবেসে বিয়ে যারা করে, কিংবা যাদের এখন সংসার আছে, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেটা যে প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা একেবারে যে ঠিক তা নয়, অঠিক তাও নয়।
কিন্তু তারা একটা ডিসিশন করে বিয়ে শাদী করো, যাতে তার বিয়ের পরে যাতে তার সংসারে কোনো প্রভাব না আসে, তার প্রভাব না আসলে তার বাচ্চাদের কাছে ঠিক আছে, আমি আমার মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চা নেবার ক্ষেত্রে একটা পরিকল্পনা করি যাতে করে নেওয়া হয়, বাচ্চার প্রতি যাতে কোনো অন্যায় না করা হয়। হ্যাঁ, আপনার এটাই। বাবার সাথে যোগাযোগ আছে আপনার? না, বাবার সাথে কোনো যোগাযোগ নাই আমার। একদম অনেস্ট একটা কথা বলবেন, যদি ভেতর থেকে যেটা আসবে সেটাই, আপনি রেডিও ভুলে যাবেন। জি। আপনার বাবা যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়ে, কেউ যদি তার পাশে না থাকে এবং আপনার যদি সামর্থ্য থাকে, তখন আপনি কি আমি করবেন? অবশ্যই তার পাশে দাঁড়াবো। গল্পটা এখানেই শেষ হলো প্রিয় শ্রোতা। আপনারা আপনাদের জায়গা থেকে যা মনে করার সেটা মনে করে নিন, আমার কিছুই বলার নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই শেষে এসে, প্রতিটি মানুষই মূল্যবান, প্রতিটি মানুষকেই দায়িত্ব পালন করতে হয়। সে দায়িত্বের জায়গায় যদি আমরা অবহেলা করি, দিন শেষে সবাইকেই জবাব দিতে হয়। আমি চাই না ওর বাবার অবস্থা কোনোদিন এই আমার শেষ প্রশ্নের মতো হোক।